আমরা লাইভে চলে এসেছি, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কফি ও কবিতা অনুষ্ঠান। আজকে আমাদের সঙ্গে আছেন বাংলা ভাষার একজন অন্যতম প্রধান কবি আসাদ চৌধুরী। এটি আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের, আনন্দের যে আসাদ ভাই আমাদের সঙ্গে আজকে যোগ দিয়েছেন। আজকে তিনি আমাদের প্রধান অতিথি, প্রধান আলোচক। আজকে আমরা একটি বিষয় ঠিক করেছি, সেটি হচ্ছে লেখক, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবীদের মত প্রকাশের সততা, এবং এই সততা শব্দটির সঙ্গে নিশ্চয়ই মত প্রকাশের স্বাধীনতা শব্দটিও জড়িত। যদি স্বাধীনতা না থাকে তখনই অনেকে তার মতামতটি একটু টুইস্ট করে প্রকাশ করার চেষ্টা করেন, যেহেতু স্বাধীনতা নেই। আবার স্বাধীনতা থাকা সত্ত্বেও অনেকে কোনো প্রলোভনে পড়ে সঠিক মত প্রকাশ করেন না। এইসব বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। আসাদ ভাইয়ের একটি কবিতার দুটি লাইন আমার খুব মনে পড়ছে এই মুহূর্তে। সেটি হচ্ছে, আগুন ছিল নদীর জলে, আগুন ছিল বৃষ্টিতে, আগুন ছিল বীরাঙ্গনার উদাস করা দৃষ্টিতে। অসাধারণ একটি কবিতা। সেই কবিতার লাইন দুটো আমার এই মুহূর্তে মনে পড়ে গেল। তো আমরা শুরু করবার আগে, যেহেতু আসাদ ভাই আজকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, আমি আব্দুল্লাহ জাহিদ ভাইকে অনুরোধ করব আসাদ ভাই সম্পর্কে একটু ছোট্ট করে যদি আপনি একটু বায়োগ্রাফি একটু ছোট্ট করে বলেন। আব্দুল্লাহ জাহিদ। জাস্ট এ মিনিট, আমি তো আপনার এটা ইয়ে করতে চাইলাম, কিন্তু দেখতেছি না তো। আমি দিচ্ছি, আপনি পড়েন, আমি ওটা আমার টাইমলাইনে দিচ্ছি। আচ্ছা। কবি আসাদ চৌধুরী, তার জন্ম 1934 সালে। বাংলাদেশের একজন প্রখ্যাত কবি এবং সাহিত্যিক। তিনি অত্যন্ত সুন্দর টেলিভিশন উপস্থাপক এবং চমৎকার আবৃত্তিকার এবং জনপ্রিয়। সাহিত্যের বিভিন্ন শাখায় তার পদচারণা। কবিতা ছাড়াও তিনি বেশ কিছু শিশুতোষ গ্রন্থ, জীবনী এইসব রচনা করেছেন। তার কিছু অনুবাদ কর্ম আছে এবং সম্পাদনাও আছে। তিনি বাংলা একাডেমির পুরস্কার প্রাপ্ত একজন কবি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন, স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন, এবং কলেজে, ব্রাহ্মণবাড়িয়া কলেজে দীর্ঘদিন তিনি অধ্যাপনা করেছেন। এরপরে তিনি ঢাকায় এসে বিভিন্ন সময়ে অন্যান্য সংবাদপত্র কাজ করেছেন। আর তার কবি হিসেবে তার খ্যাতি সর্বজন বিদিত বাংলা সাহিত্যে যারা আছেন। তার এই হলো তার সংক্ষিপ্ত জীবনী যদি বলতে হয়। অনেক ধন্যবাদ। আমার মনে হয় আসাদ ভাইয়ের জন্ম 34 সালে না, আপনি একটু বেশি, আসাদ ভাইকে একটু বেশি আগে জন্মসালটা বলে ফেলেছেন মনে হয়, আর একটু পরে বোধহয়। আপনি কি 43? হ্যাঁ, তাই হবে, একটু উল্টো হয়ে গেছে। আমি আচ্ছা 43। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ জাহিদ ভাই। আমরা যে আলোচনাটি সূত্রপাত করতে যাচ্ছি সেটি সম্পর্কে আমি একটি এক্সাম্পল দিই, যে আমরা সেই রকম দৃঢ় চেতা লেখক, বুদ্ধিজীবী, সাহিত্যিক আমাদের সমাজে আজকে আছে কিনা তাহলেই আমরা বুঝতে পারবো। 1965-66 সালের রায়টের সময় পূর্ব পাকিস্তান থেকে অনেক শরণার্থী ভারতে চলে এসেছিলেন। সেই সময়ে ভারত সরকার সিদ্ধান্ত নিলেন যে আমরা শরণার্থী শিবির ঘুরে ঘুরে তাদের এই কষ্টের কথা, অবর্ণনীয় কষ্ট তারা বিতাড়িত হয়েছে পূর্ব পাকিস্তান থেকে মানে এই রায়টের কারণে, সেই সব কষ্টের কথা আমরা লিপিবদ্ধ করে ইংরেজিতে করে ভারতীয় দূতাবাসের মাধ্যমে ইউরোপীয় দেশগুলোতে প্রচার করব। এতে করে দুটি কাজ হবে। একটি হলো আমরা ত্রাণ সাহায্য পাবো ইউরোপীয় কমিউনিটি থেকে, আরেকটি কাজ হলো পাকিস্তান সম্পর্কে নেতিবাচক ধারণা ইউরোপে তৈরি হবে। এই কাজটি করার জন্য তখন অর্থমন্ত্রী ছিলেন টি কৃষ্ণমাচারী। তিনি খুশবন্ত সিংকে ডাকলেন এবং ডেকে বললেন যে আপনি এই কাজটি করে দেন, একটা বুকলেট তৈরি করে দেন। খুশবন্ত সিং তখন বললেন যে কাজটি আমাকে দিয়ে না করিয়ে আপনারা যদি নীরদ সি চৌধুরীকে দিয়ে করান তাহলে খুব ভালো হবে। কারণ দুটি কারণ, একটি হচ্ছে তিনি বাঙালি, শরণার্থী শিবিরে যেসব বাঙালিরা আছেন তাদের সঙ্গে তার কথা বলতে এবং অ্যাক্সেস পেতে সহজ হবে। আর দ্বিতীয় কারণটি হচ্ছে তার ইংরেজি সাহিত্য, ইংরেজি অনেক ভালো এবং ইউরোপে তার ইংরেজির একটা গ্রহণযোগ্যতা আছে। এই দুটি কারণে কাজটি নীরদ সি চৌধুরীকে দিয়ে করালে ভালো হয়। তখন মন্ত্রী বললেন যে ঠিক আছে, তাহলে প্রস্তাবটি নিয়ে আপনি তার কাছে যান এবং তাকে বলবেন সম্মানীটা তিনি যেন চেয়ে নেন তার মতো করে, সরকার যেটা চাইবেন সেটাই দেওয়া হবে। তখন
খুশবন্ত সিং বললেন যে একটি তো সমস্যা আছে, ভারত সরকার তো তাকে নিষিদ্ধ করে রেখেছে, কাজেই সে তো ভারত সরকারের কোনো কাজ করতে পারবে না। তো টিটি কৃষ্ণমাচারী বললেন আপনি গিয়ে বলুন যে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। তো খুব খুশি হয়ে খুশবন্ত সিং তার বন্ধু নীরজ সি চৌধুরীর বাড়িতে খুব সকালবেলাই চলে যান, গিয়ে তাকে সুখবরটা দেন যে আপনার জন্য তো বিরাট সুখবর আছে, গভর্নমেন্ট আপনার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে এবং আপনাকে এই কাজের দায়িত্বটি দিতে চাচ্ছে এবং এর জন্য আপনার এখন অর্থনৈতিক কষ্ট যাচ্ছে, আপনি আপনার মানে পছন্দ মতো একটি সম্মানী চেয়ে নিতে পারবেন। তখন কিছুক্ষণ চুপ করে থেকে নীরজ সি চৌধুরী বললেন, ভারত সরকার আমার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে? খুশবন্ত সিং বলে, হ্যাঁ তুলে নিয়েছে। বলে, আমি তো ভারত সরকারের উপর থেকে আমার নিষেধাজ্ঞা তুলে নেইনি, কাজটি আমি করছি না, আপনি গিয়ে সরকারকে বলে দিন। এই হচ্ছে ব্যক্তিত্ব। এখন আমাদের সমাজে এই পর্যায়ের ব্যক্তিত্ব আমাদের খুব সামান্য খুদকুড়োর জন্য কিন্তু আমরা আমাদের আত্মসম্মান বিসর্জন দিয়ে দিই। এই অবস্থাটি আমরা আমাদের এখানে বহুদিন ধরেই দেখছি, আজকে না, বিভিন্ন সরকারের সময় আমরা এইসব দেখছি। যে কথাটি যে সময় বলা উচিত সেই কথাটি আমাদের বুদ্ধিজীবীরা, কবি সাহিত্যিকরা, সাংবাদিকরা সেটি বলতে পারছে না, নানান কারণে পারছে না। একটি তো হয় মৃত্যু ঝুঁকি থাকে, জানের ভয় থাকে, সেটি আছে। আর সেটি ছাড়াও প্রাপ্তির প্রত্যাশা কিংবা যা পাচ্ছি তা হারানোর ভয়, এইসব কারণে আমরা অনেক সময় বলছি না। তো এইসব বিষয় নিয়ে আমরা একটু খোলামেলা আলোচনা করার চেষ্টা করব আজকে, আসাদ ভাইয়ের কাছ থেকে বেশি শুনবো। তবে তার আগে আমি কবি রেজাউদ্দিন স্টালিনকে অনুরোধ করব এখন এই বিষয়ে একটু আলোকপাত করবার জন্য। এরপরে কবি দিলারা হাফিজ বলবেন, তারপর আমরা আসাদ ভাইয়ের কথা শুনবো। কবি রেজাউদ্দিন স্টালিন। স্টালিন ভাই, আপনি আনমিউট করে নেন, আমি করতে পারছি না। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। আমরা আজকে খুব আনন্দিত যে অনেকদিন পরে আসাদ ভাইকে দেখলাম। আসাদ ভাইয়ের চেহারা অনেকদিন দেখি না, অনেক কাজে মাঝে মাঝে আসাদ ভাইকে ফোন করে ভুল করে দেখি মোবাইলটা বন্ধ। কারণ আমার তো আসাদ ভাইকে ফোন করতে হয় নানা কারণে, অনুষ্ঠানের কারণে, টেলিভিশনে দেখি আসাদ ভাইয়ের মোবাইলটা বন্ধ, তখন মন খারাপ হয়ে যায়। তো আজকে মনটা ভালো এবং আমি এই জন্য আজকে আসাদ ভাইকে দেখে খুব ভালো লাগছে। আসাদ ভাইয়ের সঙ্গে একটু আমাদের যে সম্পর্ক সেটি আমি পরে বলবো, আমাদের আরো সামনে সুযোগ আছে সেই সময় বলবো। আজকে আমরা মত প্রকাশের স্বাধীনতা, লেখকদের এবং তাদের সততা, সে বিষয় নিয়ে যে আলোচনার সূত্রপাত, সেটি কিন্তু সারা পৃথিবীতে শুরু হয়েছিল অষ্টাদশ শতকের শেষ দিকে। ইউরোপ, আমেরিকাতে, লাতিন আমেরিকাতে এই ঝড়টা শুরু হয়েছিল প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধের অভিঘাত লেগেছিল মানুষের এবং বুদ্ধিজীবীদের, লেখকদের, কবি, সাহিত্যিক, শিল্পীদের। তারা বুঝতে পেরেছিল যে আমরা যদি মানুষের প্রতি, আমার সমাজ ও দেশের প্রতি গভীরভাবে দায়বদ্ধ না হই, তাহলে আমাদেরকে মানুষ গ্রহণ করবে। এবং নানা রকম মতবাদ তখন পৃথিবীতে এসেছিল। আমরা জানি রেনেসার মাধ্যমেও সেই সততা প্রকাশ করেছেন আমাদের পৃথিবীর সব বিখ্যাত লেখকরা। আমরা জানি যে সমাজতন্ত্রের যে একটা ব্যাপক বিস্তার ঘটে সারা পৃথিবীতে, সমাজতান্ত্রিক চিন্তা, মার্ক্সীয় চিন্তা, সেখানেও লেখকরা দায়বদ্ধ হন এবং তারা শ্রমজীবী মানুষের প্রতি তাদের দায়বদ্ধতা প্রকাশ করেন লেখার মাধ্যমে। যদিও সেই সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থায় মত প্রকাশ এবং সততার সম্পর্কে অনেক কথা এখন আমরা জানি। সব মিলিয়ে কথা হচ্ছে যে একটা দেশে কিংবা একটা রাষ্ট্রে একজন লেখক, বুদ্ধিজীবী কতটা সৎ হবেন তার লেখার জন্য, এবং তিনি যদি সৎ না হন তাহলে তাকে মানুষ কেন গ্রহণ করবে। আমরা 40-এর দশকের দিকে বাংলা সাহিত্যের দিকে যদি তাকাই, আমরা দেখব যে যারা মানুষের কথা বলেছিলেন, সততার সঙ্গে তাদের মত প্রকাশ করেছিলেন, সেসব কবি সাহিত্যিকরাই কিন্তু এখনো পর্যন্ত সমাদৃত। আমরা নিঃসন্দেহে সেখানে সুভাষ মুখোপাধ্যায়, সুকান্ত চট্টোপাধ্যায়, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, প্রেমেন মিত্র, এদের কথা গভীরভাবে বলতে পারি, স্বীকার করতে পারি। এবং তার একটু আগে যদি আমরা যাই, আমরা নজরুল, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা বলতে পারি, যে তারা কিন্তু সমস্ত নির্যাতন অত্যাচারের মুখেও সত্য প্রকাশ করেছেন এবং তারা মত প্রকাশে বিন্দুমাত্র তার চিন্তার মুক্তি যেখানে প্রতিবন্ধক সেখানেও তিনি থামেননি। কারাগারে কারাগারে তিনি গিয়েছেন এবং সেখানেও তিনি তার মত প্রকাশের স্বাধীনতার জন্য আন্দোলন করেছেন। আমরা আমাদের মুক্তিযুদ্ধের দিকে যদি তাকাই, সেখানেও দেখব যে 70-এর দশকে কিংবা 60-এর দশকে যারা এসেছেন, আমাদের আজকের কবি আসাদ চৌধুরী জানেন তিনি 60 দশকে তার আবির্ভাব, এবং তারা কিন্তু তাদের মত প্রকাশের জন্য তারা আন্দোলন করেছেন, ভাষা আন্দোলন করেছেন, গণ অভ্যুত্থানের সঙ্গে তারা যুক্ত ছিলেন, তারা স্বাধীনতা যুদ্ধের সঙ্গে যুক্ত ছিলেন এবং সততার সঙ্গে সেই কাজটি করেছিলেন। কিন্তু আমরা জানি যে পরবর্তীকালে আমাদের দেশের
স্বাধীনতা পরবর্তীকালে যে রাজনৈতিক বিপর্যয় ঘটে, তার ফলে আমাদের কবি সাহিত্যিকরা অনেকভাবে বিভক্ত হয়ে যায়, একটা রাজনৈতিক নৈরাজ্য তৈরি হয়। আমরা আমাদের যে মত প্রকাশের স্বাধীনতা এবং আমাদের যে চিন্তার মুক্তির আন্দোলন, সেখান থেকে আমরা অনেকেই সরে যাই। আমরা এক এক দলের হয়ে কাজ করতে শুরু করি এবং যখন কোনো লেখক কিংবা সাহিত্যিক সত্য প্রকাশ করার চেষ্টা করতেছে, যে মানে চিন্তার মুক্তির কথা ভেবেছে, তখনই তাকে কোনো না কোনো দলের দিকে ঠেলে দিয়ে তাকে কিন্তু আহত করা হয়েছে। এবং সেই জন্য আমরা লক্ষ্য করি যে আমাদের দেশে অনেক ভালো লেখক, বড় লেখক, সৎ লেখকও কিন্তু এখন লাইমলাইটে নেই, অর্থাৎ উজ্জ্বলতার মধ্যে নেই। এটি কিন্তু আমাদের সাহিত্যের একটা বড় সংকট। আমরা যদি শামসুর রহমানের দিকে যাই, আমরা দেখি যে এরশাদের সময় তিনি তার চাকরির বিপর্যয় ঘটে এবং তারপরেও তিনি মাথা নত করেননি। তিনি বলেছিলেন, উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ। এবং তারও আগে স্বাধীনতার জন্য তিনি কথা বলেছেন, স্বাধীনতা তুমি রবি ঠাকুরের রজতগত অবিনাশী গান, তোমাকে আসতে হবে স্বাধীনতা, কিংবা দুঃখিনী বর্ণমালা, এইসব কবিতা আমরা তার কাছে পাই। আমরা যে আল মাহমুদের কাছে যদি আমরা যাই, দেখবো তিনি ২১-এর সেই ভাষা আন্দোলন নিয়ে সুরমুখ ট্রাক আর দূর বেঁধে রাখ, কিংবা তার সোনালী কাবিনের সেই বিখ্যাত সনেট গুচ্ছ, সবকিছু কিন্তু তার সমাজের দায়বদ্ধতা প্রকাশ করে। এবং আমরা আজকে যে কবি আমাদের সঙ্গে আছেন ৬০ দশকের আসাদ চৌধুরী, আমরা তার কাছে যদি যাই, তিনি যে লিখেছেন যে আগে মানুষ ছিলাম, এখন আছি অল্প। এই যে তিনি মুক্তিযুদ্ধের সেই সংকটকাল অতিক্রম করে আমরা যে মানুষ হবার চেষ্টা করেছিলাম, সেই মানুষ কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। এখানেই কিন্তু তিনি তার সত্য কথা বলেছেন এবং মত প্রকাশ করেছেন। আমি মনে করি সারা পৃথিবীতে যারা মত প্রকাশের স্বাধীনতা বিশ্বাস করেছেন, চিন্তার মুক্তি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, তাদেরকে আমি অবশ্যই স্যালুট দিই। আমরা পাবলো নেরুদাকে স্যালুট দিই, আমরা এম এ সজুয়ারকে স্যালুট দিই, আমরা লোরকাকে স্যালুট দিই, আমরা আমাদের অ্যালেন্স গিন্সবার্গদেরকে স্যালুট দিই। এরা কিন্তু মত প্রকাশের জন্য ব্যাপক আন্দোলন করেছেন সারা পৃথিবীতে। এবং আমরা জানি যে গিন্সবার্গ আমেরিকার বিরুদ্ধে একটা বিখ্যাত তার লাইন আছে, আমেরিকা ফাক ইউর সেলফ উইথ ইউর অ্যাটম। এবং এই যে মত প্রকাশের স্বাধীনতা তারা মত প্রকাশ করলো, সততার সঙ্গে কথা বললো, এই যে এবং আমরা জানি জ্যাক কারওয়াক, রদারফোর্ড কিংবা উইলিয়াম বারোজ, এরাও কিন্তু সেই সময় তারা গভীরভাবে সেই কাজটি করেছেন। আমরা আরো দেখি যে চেসপ মিওস, নিকোরার পাররা, এরা কিন্তু সব তার সময়ের সমস্ত সংকটের বিরুদ্ধে কথা বলেছেন। মিরোস্লাভ ভলুক কথা বলেছেন। আমরা এইসব বিখ্যাত কবিদেরকে আমরা অবশ্যই সামনে আনতে পারি এবং আমরা বিশ্বের সমস্ত বড় লেখকদের উদাহরণ দিয়ে দেখাতে পারি যে কিভাবে তারা সমস্ত সংকটে মানুষের পাশে, সমাজের পাশে গুরুত্বের সঙ্গে তার সাহিত্যকে নিয়ে গেছেন এবং তিনি অবশ্যই সত্য কথা বলেছেন। আমি মনে করি যতটুকু সাহস, ততটুকুই শিল্প, ততটুকুই কবিতা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ কবি রেজাউদ্দিন স্টালিন। এবার আমন্ত্রণ জানাচ্ছি কবি দিলার হাফিজকে। কবি দিলার হাফিজ। ধন্যবাদ কবি জহিরুল ইসলাম। আমরা আসলে বেশ কিছুদিন থেকেই কফি ও কবিতার আড্ডা মেতে আছি এবং একটা করোনা কালে একটি দক্ষিণের জানালা হিসেবে আমরা কিছুক্ষণ ভালো বোধ করি, শিল্পিত সময় কাটাই। তো আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কবি আসাদ চৌধুরী। এটা অত্যন্ত আনন্দের বিষয় আমাদের জন্য, কারণ তিনি আমাদের তপ্ত রোদের হাওয়া, আমাদের ছায়াদানকারী বৃক্ষ এবং এই করোনা কালের সান্ত্বনা। এবং পরিশেষে আমি বলতে চাই যে রফিক আজাদ স্মৃতি পর্ষদেরও তিনি কিন্তু সভাপতি। তো এই নানাভাবে তার সঙ্গে আমাদের এই যে সম্পর্ক এবং সেই সম্পর্কের যে সৌন্দর্য, সেখান থেকেই আমি তাকে সম্মান জানিয়ে সামান্য দুটো কথা শুধু আমি যুক্ত করব, কারণ মূলত আজকে আমরা আসাদ ভাইয়ের কাছ থেকেই শুনবো। তো আমি সঞ্চালকের দৃষ্টি আকর্ষণ করে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে মত প্রকাশের স্বাধীনতা ও মত প্রকাশের সততা দুটো কিন্তু ভিন্ন জিনিস। স্বাধীনতা একটা শর্ত মাত্র, আর সততা হচ্ছে গুণ। এই সততার প্রশ্নটা কাদের প্রতি তোলা হয়েছে? লেখক, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, বুদ্ধি যাদের জীবিকা, তাই তো? বাংলাদেশের প্রেক্ষিতে যদি আমি বিবেচনা করি, তাহলে 17 কোটি মানুষের কত পার্সেন্ট তারা? 0.0034 অথবা 5ই হবে, তার চেয়ে বেশি না। কিন্তু এই মানুষ যারা একটি জাতির শিক্ষা, সংস্কৃতি, জ্ঞান, প্রজ্ঞার প্রতীক, এবং সেই
শুরু থেকে সাহিত্য সৃষ্টির শুরু থেকেই কিন্তু এদের সেই দায়িত্বটা ছিল। আমরা যদি সক্রেটিসের কথা আলোচনা শুরু করি, তাহলে সেখানেও আমরা দেখেছি যে মত প্রকাশের জন্য জীবন বাজি রেখেছেন অনেকে। এবং আমরা যদি এই সময়ের যে আলোচনাটি আমরা করতে চাই বা করছি, বরং আমি মনে করি যে যারা এই মত প্রকাশের সততার ভেতর দিয়ে তাদের জীবন বিন্যাসকে শেষ করেছেন, পৃথিবীর জন্য উদাহরণ হয়ে আছেন, তাদের কথা যদি আমরা বেশিভাবে আলোচনা করি, তাহলে মনে হয় যে এই ধারাটি অনেক বেশি সমৃদ্ধ হবে। এখন মত প্রকাশ আমরা করতেই পারি, কিন্তু আমাকে আরেকটু মনে রাখতে হবে যে এই যে সৃষ্টিশীল মানুষগুলো, তারা মানুষ, কিন্তু তার আলাদা একটি পরিচয় হচ্ছে তিনি কবি, লেখক, বুদ্ধিজীবী। যেমন সব ঝিনুক মুক্ত ফলায় না, যে ঝিনুক মুক্ত ফলায় তার নাম শক্তি। এই যে আলাদা পরিচয়ে একটি জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠী সম্পর্কে কিন্তু চাণক্যর একটি চমৎকার বাক্য আছে, যে যে দেশে তেল এবং ঘিয়ের দাম বেশি সেখানে বাস করতে নাই। তো আমরা মনে করি যে আমাদের দেশে খানিকটা ওরকম একটি পরিস্থিতি তৈরি হয়েছে, প্রকৃত মেধার মূল্যায়ন হয়তো হচ্ছে না। এবং স্টালিনও বলেছে, অনেকগুলো উদাহরণ দিয়েছে, আমি আর সেদিকে যাচ্ছি না, যে নজরুল ইসলাম থেকে শুরু করে আমরা কাকে না দেখছি। এবং আমরা যদি ধরে নেই যে বাংলা সাহিত্য শুরু হয়েছিল, যদি ধরে নেই 650 থেকে, মধ্যযুগবতী দেবতাদের নিয়ে সাহিত্য রচিত হয়েছে। তারপরে যখনই মানুষের নিয়ে সাহিত্য রচনা শুরু হয়েছে আধুনিক কালে, তখন থেকে কিন্তু প্রত্যেক কবিকেই আমরা সোচ্চার হতে দেখি। এবং কবি বা এই লেখক সম্প্রদায় হচ্ছে একটি জাতির বিবেক, এবং তাদের মধ্যে যদি সততা না থাকে, তাহলে কিন্তু জাতি দিগ্ভ্রান্ত হয়ে যায়। এবং এই জন্যেই এই গুণটি জরুরি। এবং আমি বিশ্বাস করি যে যারা এই প্রকৃত লেখক, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, তারা তাদের সততার জায়গাটি থেকে কখনো নড়ে যান না। আর মত প্রকাশের স্বাধীনতা, সে তো মানবাধিকার অনুচ্ছেদে 19 অনুচ্ছেদে বলাই আছে যে আমি আমার মতটা যেন প্রকাশ করতে পারি এবং অটল থেকে কোনো বাধা না পেয়ে। এখন আমরা হর হামেশাই কিন্তু রাষ্ট্রের নানা যন্ত্রের মাধ্যমে বাধাগ্রস্ত হই, এবং তখন আমরা একটু অন্যভাবে বলতে চাই। যেমন এর আগে সুলতানা কামাল বিভিন্ন জন বলেছেন যে আমাদের মত প্রকাশের স্বাধীনতা যেহেতু সংকুচিত, সেই জন্য আমরা ভেবেচিন্তে কথা বলছি। একজন শিল্পী তো ভেবেচিন্তে কথা বলেন না, তিনি যেটা প্রয়োজন সেটাই বলেন। এই যে সম্প্রতি কলকাতাতে শ্রীজাতকে নিয়ে কি হলো, যে তিনি একটি কথা বলাতে সেটি নিয়ে তার মামলা পর্যন্ত হয়ে গেল। এরকম অনেক উদাহরণ আছে যে আমরা যখন সেই বর্ডারটা অতিক্রম করি, ক্রস করে যাই, তখনই শিল্পীর প্রতি নেমে আসে নানান রকম অবরোধ। আর আপনি যেটা শুরুতেই বলেছিলেন যে আমরা সামান্য লোভে, তারপরে নানা প্রলোভনে যা পেয়েছি তা হারাবার ভয়ে হয়তো সৎ কথাটা বা প্রকৃত সত্যটাকে তুলে ধরি না। আমার মনে হয় সেটি কতটুকু সত্য সবার ক্ষেত্রে কিনা সেটা আমি বিশ্বাস করতে চাই না। কিন্তু আপনার মনে আছে আইয়ুবের কালো দশকে যখন কোনো কথা বলা যেত না আর্মির বিরুদ্ধে, তখন কিন্তু রফিক আজাদ, এই আসাদ চৌধুরী, এরা প্রত্যেকেই আকারে, ইঙ্গিতে, উপমায়, চিত্রকল্পে বলেছেন, সরাসরি হয়তো বলেননি। যে কারণে রফিক আজাদের কবিতায় যে আর্মির বিরুদ্ধে একটি ঘৃণা, এবং তার একটি লাইন আছে যে আমার সন্তান কখনো ওই জলপাই রঙের পোশাক পরবে না। এরকম ভাবে কিন্তু আমরা দেখেছি যে যত কণ্ঠরোধ করবার চেষ্টা করুক না কেন, কবি, শিল্পী, সাহিত্যিকরা তাদের জায়গায় থেকে কথা বলেছেন। এই রফিক আজাদ এবং কবি আসাদ চৌধুরী কিন্তু একই সময় 1913 সালে, এই যে 2013 সালে কিন্তু 21শে পদকও পেয়েছেন। সেটা অবশ্য উল্লেখ করা হয়নি বলে আমি উল্লেখ করলাম। তো এই জন্য আমি মনে করি যে আজকে আমরা আসলে আর নিজেরা না বলি, আসাদ ভাইয়ের কাছ থেকে আমরা শুনি এবং সমৃদ্ধ হই। অনেক ধন্যবাদ দিলারা হাফিজ। আপনি যে কথাটি বলেছেন যে মত প্রকাশের স্বাধীনতা এবং মত প্রকাশে সততা, এই দুটি বিষয় ভিন্ন জিনিস। অবশ্যই ভিন্ন জিনিস। আমি শুরুতে বলেছিলাম যে সততাটা স্বাধীনতার সঙ্গে কিছুটা সম্পৃক্ত, স্বাধীনতা না থাকলে সততা ব্যাহত হয় কোনো কোনো ক্ষেত্রে। তবে সততাই আজকে আমাদের বিষয়। আমরা আপনার বিভিন্ন সময় আপনি এবং স্টালিন ভাই উদাহরণ দিয়েছেন আইয়ুব শাহীর সময়, পাকিস্তান আমলে, এবং আমি যেটা দেখেছি এবং আমি যেটা স্টাডি করে জেনেছি সেটা হচ্ছে 90-এর গণঅভ্যুত্থান পর্যন্ত
গণ আন্দোলন পর্যন্ত বিভিন্ন সময় আমাদের বুদ্ধিজীবীরা অনেক সময় অনেস্ট ওপিনিয়ন দিয়েছে, কিন্তু 90 উত্তর সময়কাল থেকে আজকে পর্যন্ত সেই ভূমিকায়, সেই বলিষ্ঠ ভূমিকায় আমরা আমাদের বুদ্ধিজীবীদের দেখি না, লেখক কবি সাহিত্যিকদের দেখি না। জাতির যখন দুর্দিন আসে তখন সারা জাতি আমাদের দিকে, বুদ্ধিজীবীদের দিকে, কবি সাহিত্যিকদের দিকে তাকিয়ে থাকে যে আমরা কি বলি। আমরা যদি সঠিক কথাটি না বলি তাহলে জাতি সঠিক দিক নির্দেশনাটি পায় না। এই বিষয়ে আমরা এখন কবি আসাদ চৌধুরীর কাছ থেকে শুনবো। দীর্ঘ অভিজ্ঞতা তার এই বিষয়ে এবং নিশ্চয়ই অনেক সুচিন্তিত মতামত আমরা কবি আসাদ চৌধুরীর কাছ থেকে পাবো। আসাদ ভাই, আসাদ ভাই মিউট আনমিউট করে নিতে হবে একটু, কেউ যদি হেল্প করে। আসাদ আনমিউট করে নিতে হবে, আমি কেন জানি করতে পারছি না। এখন শোনা যায়? এখন শোনা যায়, ঠিক আছে। ধন্যবাদ। আমার প্রথমে আমি সবাইকে কৃতজ্ঞতার সঙ্গে ধন্যবাদ জানাই। আমার সম্পর্কে ভালো ভালো কথা বলা হয়েছে, শুনতে ভালো লাগলো। আমি যে কথাটা বলতে চাই আর কি এই মুহূর্তে, সেটা হচ্ছে যে গোটা পৃথিবী একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে এখন, এবং প্রত্যেকটি দেশের প্রায় প্রতিটি নাগরিকই এরকম মৃত্যু চিন্তা নিয়ে কখনো কাটায়নি। গত 2-3 মাস ধরে গোটা পৃথিবীর মানুষ যেভাবে করছে, এরকম ঘটনা আগে কখনো ঘটেনি, যে কারণে আমরা কোথাও তেমনি নজিরও পাবো না। হয়তো কোনো একটা দেশে প্লেগ ছিল, কোনো দেশে কলেরা বসন্ত ছিল, এবং অনেক বিখ্যাত লোক মারা গেছে এরকম কলেরা বসন্তের যক্কায়, এরকম হয়েছে এরকম। কিন্তু এরকম সব জায়গায় এরকম ভাবে হয়নি। এবং এর মধ্যে আমেরিকা চীনকে দোষার চেষ্টা করছে, তারপরে ইয়েকে দোষার চেষ্টা করছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে দুষছে, ব্লেম পলিটিক্সটা এখনো সমানে চলছে, বাংলাদেশেও চলছে, এটা ব্যতিক্রম না কিছু। কিন্তু আমার কথা হচ্ছে যে এই সময় মানুষ যেভাবে থাকতে থাকতে নিজের সঙ্গে কথা বলার যে স্কোপটা পাচ্ছে, সুযোগ পাচ্ছে, কথা বলছে, আমার মনে হয় এটা খুব জরুরি ব্যাপার। যে এটার ফলে মানুষের, এটা কবিতার ক্ষেত্রে না, এটা হয়তো নাটকের ক্ষেত্রে হবে, হয়তো উপন্যাসের ক্ষেত্রে হবে, হয়তো ছবি আঁকে যিনি তার ক্ষেত্রে হবে, চলচ্চিত্র হতে পারে, ভাস্কর্য হতে পারে। একটা নতুন, এই যে বহুদিন পর কমিউনিজমটা সোভিয়েত ইউনিয়ন পতনের পরে যে নিউ অর্ডার, ওয়ার্ল্ড অর্ডার, সে অর্ডারটা আমেরিকান সুপ্রিমেসিতে চলে গেছিল। আসলে ঘুরে ফিরে আমরা দেখেছি ইউরোপীয় ইউনিয়নেই মাধবীটা করেছে, যদিও স্পোর্টসম্যান হিসেবে আমেরিকা ছিল সামনে। কিন্তু এখন তো এই যে টেকনোলজির যুগে এসে মানুষ এত এগিয়ে গেছে, আজকে আমরা সবখানে, যে স্ট্যালিন ঢাকা থেকে কথা বলছেন, আমি নিউ ইয়র্ক থেকে কথা বলছেন, আমরা টরন্টোতে আছি, আমরা কথা বলছি, শুনছি। এগুলো এই প্রযুক্তির বিস্ময়কর ব্যাপার। এগুলো নিশ্চয়ই শিল্পের মধ্যে প্রভাব ফেলবে। এবং স্বাধীনতা বলতে যে শুধুমাত্র সরকারকে গালাগালি, আমি এটা কখনোই মনে করি না, কখনোই মনে করি না যে সরকারকে গালাগালি করলেই স্বাধীন হয়ে যায়। সাহস মানে আগুনে লাফ দেওয়ার নাম সাহস, এটা আমি জিন্দিগিতে ভাবিনি। কিন্তু সাহস বলে একটা জিনিস আছে। এবং আমরা যেটাকে এখন বলছি স্বাধীনতা, মত প্রকাশ, এগুলো সব সময় হয়েছে, সব সময় হয়েছে। আমরা দেখেছি মুসাকে থেকে, হযরত মুসা ইসলামকে কিভাবে মিশর থেকে চলে আসতে হয়েছে, হযরত ঈসা আলাইহিস সালামকে কিভাবে বিভিন্ন জায়গায় ঘুরতে হয়েছে, মা রসুলকে তো প্রবাস জীবনই কাটাতে হলো, প্রবাস জীবনই কাটাতে হলো তাকে। কাজেই মত প্রকাশ অত সোজা না, মত প্রকাশ মানুষ করবে, এবং যে মানুষ জানে যে কখন কি। সক্রেটিস ভেবেছেন যে আমি আর কদিন বাঁচবো, আমি আমি স্ট্রিক করি, কাজে তিনি তার মতটাকে একেবারে দৃঢ়ভাবে আস্থা করলেন। গ্যালিলিও পারলেন না, গ্যালিলিও তো বাঁচতে চান, হাঁস খেতে চাচ্ছেন, গ্যালিলিও আরো বাঁচতে চান, সুন্দরভাবে বাঁচতে চান, আরো বাঁচার তীব্র আকাঙ্ক্ষা, এবং তার ধারণা এই সত্য আজকেও কালকেও বেরোবেই। একটা মারাত্মকতা বলেছেন, আমি মানে গ্যালিলিও তো অকারণে না, শুধু তার জ্ঞানের জন্য না, জ্ঞান বিজ্ঞানের জন্য না, গ্যালিলিও আমাদের কাছে অনেকগুলো কারণে। একটা বলছে যে যে দেশে হিরোর দরকার সে দেশ হচ্ছে একটা, মানে সেই, মানে কি বলবো, জঘন্য একটা দেশ, যে তার একটা হিরো প্রয়োজন, যে দেশের প্রতিটি নাগরিকের হিরো হওয়া উচিত।
কথাগুলো ভেবে চিন্তা দেখার মতো, ভাবনা চিন্তা করার মতো। আমাদের এখানে অনেকগুলো ব্যাপার আছে আমাদের চিন্তায়, বাঙালির চিন্তায়। আজকে সবাই বলছে যে আমরা 60s এর দিকে আমরা করেছি, আমরা 70s এর দিকে করেছি, আমরা 90s এর পর্যন্ত আমরা ছিলাম, করতে পেরেছি, তারপর মুখ থুবড়ে পড়ে গেলাম কেন? এটা একেবারে খুব জেনুইন প্রশ্ন। এটা মুখ থুবড়ে কি আমরা পড়েছি? মানে বাংলাদেশকে বলা হচ্ছে? একটু পৃথিবীর দিকে ভালো করে তাকালে দেখা যায় কি কি দেখা যাবে। আমি তো মনে করছি যে কিছু সাহিত্য সৃষ্টি হবে হয়তো আফ্রিকাতে, এখন হয়তো সাউথ আমেরিকাতে হতে পারে, এভরি পসিবিলিটি হতে পারে। এবং বাংলাদেশ সম্পর্কে আমরা যে আস্থাহীনতার মধ্যে পড়ছি, যে ঝুঁকির মধ্যে পড়ছি, অনেক কথা বলা যেতে পারে, অনেক কথা বলা যেতে পারে। গণতন্ত্রের আমার তো মনে হয় না যে গণতন্ত্রের ফেলিউর বাংলাদেশের একমাত্র সংকট। বাংলাদেশের মূল সংকটটা হচ্ছে মূল্যবোধের সংকট, যেটা সাংঘাতিক সংকট। আরো পরিষ্কার করে বলি, 1947 সনে পাকিস্তান হয়েছে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, এবং 47 সনেই ভাষা আন্দোলনের সূত্রপাত আমরা দেখি। আমরা 52-তে এসে আমরা ভাষা আন্দোলনকে একটা চেহারায় পাই, এবং 54-তে নির্বাচনে আর একটা চেহারা পাই। এবং ধর্মভিত্তিক জাতীয়তার পাশে ভাষাভিত্তিক জাতীয়তা পৃথিবীতে খুব এই যুগে এসে একমাত্র বাঙালিরাই দেখাতে পেরেছে। এবং ভাষাভিত্তিক জাতীয়তার বৈশিষ্ট্যটা হচ্ছে যে এই ভাষাভিত্তিক ভাষা অত্যন্ত সেকুলার ভাষা, নিজেই ধর্ম, অনেকটা ধর্মনিরপেক্ষ ভাষা। এই ভাষা যখন আন্দোলনটা হলো তখন হিন্দু পার্টিসিপেট করেছে, খ্রিস্টান পার্টিসিপেট করেছে, বৌদ্ধরা পার্টিসিপেট করেছে, মুসলমানরা করেছে। এবং রাজনৈতিক ভাবে যদি দেখি, শুনতে খুব খারাপ লাগবে, একমাত্র কমিউনিস্টরা সাপোর্ট দিয়েছিল তখন, আর কংগ্রেস দিয়েছে। মুসলিম লীগ তো দেওয়ার প্রশ্নই নাই। আর পলিটিক্যাল পার্টি কি? গণতন্ত্র লীগ ছিল। আর কোথায় কি? সাংগঠনিক ভাবে তমুদ্দুন মজলিস ছিল। তমুদ্দুন মজলিস যখন ভাষা একটা রাজনৈতিক বিষয় নিয়ে দাঁড়ালো, তখন তমুদ্দুন মজলিস পিছিয়ে গেল। ভাষার একটা রাজনৈতিক ভূমিকা আছে। আজকে আমরা যে ইংরেজি ইয়ে করি, আজকে বিজ্ঞানের ভাষা ইত্যাদি ভাষা সব ইংরেজি। এখন মত প্রকাশের স্বাধীনতা, বাংলাদেশের সাংঘাতিক একটা মতামত আছে দুটো। একটা হচ্ছে, নিশ্চয়ই মনে আছে আপনাদের, চেষ্টা করেন মনে রাখতে, সেটা হচ্ছে যে কি, যে যে সয় সে রয়। মার দিচ্ছে, তার দিচ্ছে, এটা দিচ্ছে, আপনি চুপচাপ বসে থাকেন, আপনি বেঁচে যাবেন, আপনাকে কেউ আঘাত করছে না, মারবে না। আর একটা মারাত্মক কথা আছে, বোবার শত্রু নেই। এখন শত্রু কি আপনি ইনভাইট করবেন? শত্রু আপনি ইনভাইট না করলেও মানুষের কিছু না করাটাও রাজনৈতিক ব্যাপার হয়ে দাঁড়ায়, সুবিধাবাদের আশ্রয় নেয়। এটি বাংলাদেশে আমরা প্রমাণ অসংখ্যবার পেয়েছি। আমি বলছিলাম যে ভাষাভিত্তিক জাতীয়তা, সেই ভাষাভিত্তিক জাতীয়তা 54 নির্বাচনে প্রভাব বিস্তার করল। ভাষাভিত্তিক জাতীয়তা 6 দফা তৈরি করে দিল, বাংলাদেশকে নিয়ে চিন্তা হলো। এবং বাঙালি মুসলমানকে, বাঙালি হিন্দু বাংলা ভাষাকে নিয়ে এইভাবে গর্ব কখনো করেনি। আসাদ ভাই, ভাষাভিত্তিক জাতীয়তার ভিত্তিতে সাম্প্রতিককালে আরো একটি দেশ স্বাধীনতা লাভ করেছে, সেই দেশটির নাম হচ্ছে কসোভো। আমি জাস্ট একটু যোগ করলাম। থ্যাংক ইউ। আমার জানা ছিল না, আমি খুব খুশি হলাম এটাতে। আমার এটা জানা ছিল না, উপকার হলো, অনেক ধন্যবাদ। এখন এই যে ভাষাভিত্তিক জাতীয়তাবাদ, এর ফলে কি হয়েছে? পাকিস্তান আন্দোলনে কোনো হিন্দু সাপোর্ট করতে পারেনি, কোনো কমিউনিস্টের পক্ষে। এখানে তো কমিউনিস্টের সিদ্ধান্তই ছিল ওরকম, হিন্দুরা মানে কংগ্রেস সাপোর্ট করতে পারে, মুসলমানরা মুসলিম লীগ সাপোর্ট করতে পারে। আজকে সেই পরিস্থিতি তৈরি থেকে ভাষা আন্দোলনে ধীরে 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 একরোখা ভাবে, কোনো দিকে না তাকিয়ে 6 দফা, সেখান থেকে 11 দফা, সেখান থেকে 1 দফা এসে দাঁড়ায়। এবং বঙ্গবন্ধু কি করেছেন? চিত্তরঞ্জন দাসকে নিয়েছেন, সুভাষচন্দ্র বসুকে নিয়েছেন, শেরে বাংলা ফজলুল হককে নিয়েছেন, হোসেন শহীদ সরওয়ার্দীকে নিয়েছেন, মৌলানা ভাষাকে নিয়ে, এই সমস্ত চিন্তার স্রোতকে বঙ্গবন্ধু একা এক জায়গায় দাঁড় করতে পেরেছিলেন। এটা কম কথা না। এবং সেখানে কি হয়েছে? সেখানেও তিনি পকেট থেকে টুপি বার করে, আমার ইলেকশনের আগে ব্রাহ্মণবাড়িয়াতে বক্তৃতা দিচ্ছেন বঙ্গবন্ধু, পকেট থেকে টুপি করে কিস্তি টুপিটা মাথায় দিয়ে বলেন যে জয় আমরা একটু নারায় টুপি আল্লাহ আকবার বলি, বলে বললেন যে একটু জোরে কন। তারপর বললেন যে মধুদির সাহেবদের তো বিশ্বাস আমরা মুসলমান না, একটু শুনে নেন, আপনারা শুনে নেন না। কারণ ছিল তো, অকারণে না ব্যাপারটা। কিন্তু 90-এর পরে যখন আমরা
বঙ্গবন্ধুর মৃত্যুর পরই আমরা দেখলাম যে একেবারে উল্টে গেল। এবং খুব অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার, গণতন্ত্রের কবর গণতন্ত্রের হাতে হয়নি। ভালো শত্রু রবীন্দ্রনাথ শিখিয়েছেন আমাদের, ভালো শত্রু হচ্ছে আরো ভালো, খারাপ না। আমরা ভালোর বিপরীতে সবসময় খারাপকে ধরি, রবীন্দ্রনাথ শিখিয়ে দিচ্ছেন ভালোর শত্রু হচ্ছে আরো ভালো। এবং আমরা দেখব যে বঙ্গবন্ধুর মৃত্যুর পরে এবং পরিবারের মৃত্যুর পরে যে সমাজ, সেই সমাজ অ্যাবসলিউটলি নৈতিকতার ধার ধারেনি, মানদণ্ড কোন রকমের মানদণ্ড ধার ধারেনি, এবং যেভাবে খুশি চলেছে। এবং তার ফলে 90টি এসে ডেফিনেটলি এটা বড় রকমের আশা ছিল যে মানুষ মুক্তি পাবে। তাহলে অনেক বলতে পারেন আজকে বাংলাদেশে কি হয়েছে, মুক্তির নামে হয় ওই সেই পাকিস্তানের কাছে যাওয়া, আর নয়তো একেবারে ডান্দিক বান্দিক আসা, সে তার দিকে দেখে যে চীন আর একদিকে চলে গেছে, সোভিয়েত ইউনিয়ন নাই, এবং মার্ক্সবাদ এখন এরকম দুলছে, এবং মার্ক্সবাদী চিন্তা যে শেষ হয়ে গেছে এটি মনে করার কোনো কারণ নেই, আমি অন্তত মনে করি না। এই পরিস্থিতিতে কি হয়েছে কথাটা শুনতে কারোর ভালো লাগবে না, আপনাদের প্রত্যেকেরই কান গরম হয়ে যাবে। একজনেরও আমাদের পেশা কবিতা লেখা না, একজনেরও না, একজনেরও সাহিত্য চর্চা পেশা না। তো আমি ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, আমি 4টার সময় উঠে দৌড় দিতাম, স্বাস্থ্য ঠিক রাখতাম। আমার কবিতা লিখে যদি আমি সংসার চালাতে পারতাম, ছেলে মেয়ের বিয়ে শাদী, খাওয়া দাওয়া, পড়াশোনা আমি চালাতে পারতাম, আমি সাংঘাতিক মনোযোগ দিতে পারতাম। আমাকে চাকরি করতে হয়েছে, রেডিওতে প্রোগ্রাম করতে হয়েছে পয়সার জন্য, টেলিভিশনে পয়সার জন্য প্রোগ্রাম করতে হয়েছে, দৌড়াদৌড়ি করতে হয়েছে। এর মধ্যে আমি যে বাংলা ভাষায় লিখেছি, আমার কোনো চয়েস ছিল না, বাংলা ছাড়া আমি অন্য ভাষায় লিখতে পারি না, আমাকে লিখতেই হবে। এই ভাষায় লেখা ছাড়া আমার কোনো পথ ছিল না, আমাকে লিখতে হয়েছে। এবং এই ভাষায় আমাকে খুঁজতে হয়েছে আমি আমার দেশের মানুষ কি ভাবছে, হ্যাঁ, মূল স্রোতটা কি, সেখানের সঙ্গে আমি থাকবোই। আজকে আমার 2জন অভিভাবক নাই, আমি আমার বিপদের সময় আমি দৌড়ে যেতাম কবি চৌধুরীর কাছে কুলার রোডে। স্যার চলে যাওয়ার পর আনিসুজ্জামান ছিলেন, আজকে আক্ষরিক অর্থে অভিভাবকহীন হয়ে গেছি আমি। তারপরও আমি প্রায় আমি বলতাম এই যে আমি যে মুসলমান সম্পর্কে লিখছি, আমি একটু ইসলাম সম্পর্কে লিখছি, এগুলো তাদের কাছ থেকে আমি পরামর্শ নিতাম, এবং স্যাররা বলতেন যে নিজের কাছে সৎ থাকো। এবং আমি আমার মনে হয় আমি আপ্রাণ চেষ্টা করেছি, এবং আমার ধারণা, আমি এটা বলি, এটা মানুষ সত্য বলবেই। যদি কেউ প্রয়োজনে সেখান থেকে মাটি খুঁড়ে হলেও বার করে দেবে। চর্যাপদের লেখা আমরা নেপাল থেকে নিইনি, ওটা কি সোনা দিয়ে বাঁধানো ছিল, পিতল দিয়ে বাঁধানো ছিল, কম্পিউটারে ছিল, কোথায় ছিল? চর্যাপদ ছিল ভিন্ন স্ক্রিপ্টে সেই কাঠমান্ডু সেই রাজদরবারের লাইব্রেরিতে। শ্রীকৃষ্ণ কীর্তন কোথায় পাওয়া গেল? পাওয়া গেল এক ব্রাহ্মণের গোয়াল ঘরে মাচা, জি জি, চালের মধ্যে আটকানো ছিল। এবং আমরা দেখেছি আব্দুল করিম সাহিত্য বিশারদকে বিভিন্ন পুঁথি সংগ্রহ করেছেন হিন্দু বাড়ি থেকে, সেই সাধু কাপড় দিয়ে জড়ানো, সিঁদুর দিয়ে জড়ানো, তেল শুধু দিয়ে জড়ানো, ফোঁটা দেওয়া, কি জানালায় এরকম করে রেখেছেন, বাইরে দাঁড়িয়ে কলম চুবিয়ে চুবিয়ে, তখন ফাউন্টেন পেন ছিল না, কলম খালিতে ডুবিয়ে ডুবিয়ে তারপর তিনি লিখছেন দোয়াত কলম দিয়ে, সেই লিখেছেন, তথ্য সংগ্রহ করেছেন। সত্যিকারের শিল্প হলে মানুষ এভাবে বের করবে, আজকাল হচ্ছে না, কি করবেন? প্রবল গণ আন্দোলনের সঙ্গে তখন শিল্পীরাই ছিলেন, এবং কখনো কখনো শিল্পীরাই ছিলেন। আমি একটা প্রসেশনে যাইনি 1960 থেকে 64, আমি একটা প্রসেশনে যাইনি। সেই প্রসেশনে আখতারুজ্জামান ইলিয়াস কি ছিলেন? আখতারুজ্জামান ইলিয়াস কোন প্রসেশন মিস করেননি। মানুষের সঙ্গে থাকতে হবে তো। আমরা সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনে আমরা 3 দিন, আমি আর ইলিয়াস, আমরা তিন দিন পর বাসায় ফিরলাম। ইলিয়াসের আব্বা তো বগুড়া ছিলেন, আম্মা তো জায়নামাজের মধ্যে পড়েছিলেন 65 এর রায়তের পরে। কি হলো, আমরা দুজনে মানে ডক্টর বাড়ি পাহারা দিলাম, আমরা তারাবো মাধবদী ঘুরলাম, আমরা বিভিন্ন জায়গায় যেখানে মন্দির ভেঙেছে সেগুলো গেলাম। এখন এই সাম্প্রদায়িকতা রোধ করার আকাঙ্ক্ষা, এগুলি কি কোনো মানে ভোট পাওয়ার জন্য?
মানুষকে দেখানোর জন্য যে আমরা অসাম্প্রদায়িক। এবং অসাম্প্রদায়িক মুখে বলে, লম্বা চোরা বক্তৃতা দেয়, এবং যারা একটু ইসলাম সম্পর্কে বলে তাদের সাম্প্রদায়িকতা বলে গালি করে রাখে না। ব্যক্তিগত জীবনে কি পরিমাণ তারা সাম্প্রদায়িক, এটা চিন্তা করা যায় না। ধর্মনিরপেক্ষতা দও নাই তার মধ্যে। কাজে আমাদের সমস্যাগুলো এক জায়গায় না, অনেক জায়গায়, অনেক জায়গায়। এবং যা হয়, একবার আমি গণকণ্ঠে তৃতীয় সংখ্যায় কি চতুর্থ সংখ্যায় মে দিবসের উপর একটা কবিতা লিখেছিলাম। ইলিয়াস মেয়েদের গণকণ্ঠে তখন কারা কবিতা লেখে? জাসদের পত্রিকা কেউ লেখে না। আমরা লিখলাম গণকণ্ঠে কবিতা কি মে দিবসের উপর। আমি ইলিয়াসকে বললাম, ইলিয়াস, মে দিবসের উপরে না লিখে ঈদের উপর লিখলে কিন্তু আমি পাঠক বেশি পেতাম। মে দিবস নিয়ে লিখেছি, যাদের জন্য লিখেছি তারা একজনও পড়বে না। এটা তো বাস্তবতা, এটাই বাস্তবতা। আমাদের এখানে বুদ্ধিজীবী আছে, আমাদের এখানে পত্রপত্রিকা আছে, আমাদের প্রতি স্বাধীনতাও আছে, কিন্তু যেটা নাই সেটা হচ্ছে নিজেরা যদি সেলফ সেন্সার করি, নিজেরাই যদি সেন্সার করি, তাহলে লিখবো কেমন করে? ভাববো কি? আমি ভাবনাটাকে ইম্পর্টেন্ট দিই, চিন্তাটাকে ইম্পর্টেন্ট দিই, চিন্তাটাকে। আজকে গোটা পৃথিবীর, আমি রবীন্দ্রনাথের ভাষা নকল করে বলতে পারি যে সপ্ত সিন্ধু 10 দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, আক্ষরিক অর্থে ঢাকা। গণতন্ত্র হওয়ার পর ট্রাম্প যদি আছে আমেরিকাতে, মোদি যদি আসে ভারতে, ওই গণতন্ত্র দিয়ে আমি করবোটা কি? কি করবে গণতন্ত্র দিয়ে আমি? এবং আজকে বাংলাদেশে যে প্রতিক্রিয়াগুলো হয়, সাম্প্রদায়িক বলে প্রতিক্রিয়া হয়, ভারতে যে কাণ্ডগুলি হয় তার প্রতিক্রিয়া বাংলাদেশে দেখা দেয়। আমার ধারণা ভুল হতে পারে। আমার সাধারণ মানুষ, একেবারে সাধারণ মানুষ, কি হিন্দু কি মুসলমান, ওরা এই সাম্প্রদায়িক কারণ চিন্তাই করে না, ভাবতেই পারে না, তারা ভাবেও না। এবং এই সুবিধাবাদী রাজনীতিবিদরা চাপিয়ে দিয়ে করে। মৌলবাদীরা সাম্প্রদায়িকতা চাপিয়ে দেয়। গণজাগরণ মঞ্চকে বন্ধ করার জন্য উস্কানি দেওয়া হলো, মতিঝিলে তার খেসার দিতে হলো। আজকে এগুলি বুঝতে হবে, এই সমস্ত চালাকি করে পার পাওয়া যায় না। চালাকি করে গোটা দেশটাকে আজকে সত্যি আজকে দেশে রাজনীতি নেই, দেশের রাজনীতি নেই। পৃথিবীর কোথায় রাজনীতিটা আছে? এত বছর পর ব্রেক্সিটকে কেন্দ্র করে, মানে কি বলবো, লেবার পার্টি ইংল্যান্ডে কিরকম হারলো, এখানে ক্যানাডাতে এত বেশি প্রগতিশীল আধুনিক মানুষ এখানে। ট্রুডো কোনো মতে সিঙ্গেল মেজরিটি নিয়ে এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার করেছেন 3 বছরের জন্য। গোটা পৃথিবীতে কিন্তু সংকট চলছে। চিন্তা, এবং এই চিন্তাটাকে আমাদের দেশে অধিকাংশ মানুষ, এখন বলতে তো খুব মায়া লাগে আমার, আমরা কেউ বাউলদের কাছে যাইনি, রবীন্দ্রনাথ গিয়েছিলেন। বুঝতে হবে রিফরমেশন, কাউন্টার রিফরমেশন, রেনেসা করা, এই বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, তারা নমস্য, তাদের কাছে বাংলা গদ্য শিখেছি, কথা বলতে শিখেছি, চিন্তা করতে শিখেছি, ভাবতে শিখেছি। কিন্তু রবীন্দ্রনাথ একমাত্র যিনি লালনের কাছে গেলেন, হাসনের কাছে গেলেন, এইগুলি হারামনি করার জন্য মনসুরউদ্দিনকে উৎসাহিত করলেন, নিজে লোক সাহিত্যকে নিয়ে লিখলেন। এই যে বিপুল জনসংখ্যা, এবং তিনি যদি 1905 সময় পরে, যদি বঙ্গভঙ্গের পরে উনি যদি না আসতেন, এই শিলাইদহ, তারপরে প্রতিশর, শাহজাদপুর, এই সমস্ত অঞ্চলে আসার পরে তিনি যে বাঙালিকে চিনলেন নিজে, এবং পদ্মা তাকে সুস্থ করে তোলে, এইটি। আমরা তো প্রকৃতি থেকে কত বিচ্ছিন্ন হয়ে গেছি। আমি সেদিন কোন চ্যানেল দেখেছি মনে নেই, যে কক্সবাজারে নীল পানির উপরে সমুদ্রের মধ্যে ডলফিন। কেমন লাগলো? কতদিন পর কক্সবাজারের মানুষ ডলফিন দেখলো। এবং বোধহয় এই 3-4 দিন আগে দেখলাম আমি কক্সবাজারে চমৎকার ফুল ফুটে আসছে, সেই সৈকতে ফুল ফুটে আসছে। মানুষ প্রকৃতির কাছ থেকে কেড়ে নিচ্ছে 2 হাতে, যা পারে কেড়ে নিচ্ছে, 2 হাতে কেড়ে নিচ্ছে। অন্যর বাড়িতে গিয়ে তেল আছে বলে মধ্যপ্রাচ্যে আজকে হামলে পড়েছে নির্লজ্জের মতো। মানুষ দেখছে সবই। তো মানুষ যখন দিনের পর দিন অন্যায়কে দেখবে, অন্যায়কে সহ্য করবে, সেটা শুধু বাংলা ভাষায় বলি বলে আমাদের সরকার
দিকে তাকিয়ে বলতে হবে এমন কোনো কথা না। সরি, আমি অনেক কথা বললাম। না, আপনি আমি কথা বলেন আসাদ ভাই। অনেকে আমাকে মেসেজ দিচ্ছেন যে মূল টপিকটা নিয়ে আপনার কাছ থেকে একটু বেশি শুনতে চাচ্ছে। অনেকে আমাকে ইনবক্সে মেসেজ পাঠাচ্ছে যে আসাদ ভাইয়ের কাছ থেকে আমরা মূল যে টপিক আজকে মত প্রকাশে বুদ্ধিজীবীদের সততা, সেই জায়গাটা নিয়ে আমরা একটু বেশি শুনতে চাই আসাদ ভাইয়ের কাছে। আমি তো বললামই, আমার অনেকগুলি কবিতা আছে বোবার উপরে, বাংলাদেশের বোবার উপরে। আমার বন্ধু নওশাদ নুরি কবি, উর্দু কবিদের একটা ইয়ে ছিল, ইয়ে আছে একটা, উর্দুরাদের মধ্যে একটা ধারণা আছে যে যে সুরমা খায় তারা বোবা হয়ে যায়। আচ্ছা, এবং নওশাদ নুরির কবিতায় আছে যে আমাদের বুদ্ধিজীবীরা সুরমা খেয়ে বসে আছে। এটা আমার না, বাংলাদেশের এক উর্দু কবির ধারণা হয়েছে যে বাংলাদেশের কবিরা সুরমা খেয়ে বসে আছে। কেন? তার কারণ তারা চাচ্ছে যে গণতন্ত্র নাই, এতদিন পর বসেছে। এই যে 20 বছরের, 1975-এর পর 1990 পর্যন্ত, এবং 90 বলুন কেন, 90 থেকে 91-92 পর্যন্ত আমি আমি তার নিন্দা করতে পারবো না। 92-93 পর থেকে আমি অবশ্যই বলবো যে আচরণগুলো মোটেও সুস্থ ছিল না। এবং শেষ পর্যন্ত, এখন পর্যন্ত সে মানে আল বদরদের লুঙ্গি ছাড়তে পারলো না, পেছনে পড়ে রইল। স্বাভাবিকভাবেই আর কোনো চয়েস ছিল না আওয়ামী লীগ ছাড়া। আমি কি বলবো, আমি সেই কংগ্রেস যারা করতেন তারা আওয়ামী লীগকে সাপোর্ট দিয়েছে, যারা কমিউনিস্ট পার্টি করতেন আওয়ামী লীগের সাপোর্ট দিয়েছেন। এমনকি জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট হয়েছে কমিউনিস্টরা তখন। আপনি হিসাব, আওয়ামী লীগের ইতিহাস তো ওইভাবে লেখা হয় না, খালি বঙ্গবন্ধু আর হাসিনার তারিখ করে, এছাড়া তো আওয়ামী লীগের ইতিহাস লেখা হয় না। আওয়ামী লীগের সত্যিকার ইতিহাস লেখা হলে এগুলো এসে যাবে। এখন মূল কথাটা কোথায়? মানুষ চিন্তা করবে বলে মুসা আলাইহিস ইসলামকে তুর পাহাড়ে গিয়ে চিন্তা করতে হতো। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিরা গুহাতে গিয়ে, অনেক উপরে গিয়ে চুপচাপ তাকে চিন্তা করতে হতো। চিন্তা একটা মারাত্মক অস্ত্র। এই মারাত্মক অস্ত্র আমরা কখনোই ব্যবহার করিনি আবেগের জন্য। কখনো ধর্মীয় আবেগ, কখনো জাতীয়তা, এথনিক্যাল গ্রুপ নিয়ে চিন্তা করা, কখনো সাম্প্রদায়িকতার ভিত্তিতে, সে নানা রকমের মানে বিভেদ। এবং কিছু যদি না পারি, তাহলে সুকুমার রায়ের ভাষায় ছায়ার সঙ্গে কুস্তি করে গাত্র হলো ব্যথা। আমাদের গা ব্যথা হয় কেন? ছায়ার সঙ্গে কুস্তি করতে হচ্ছে। আসাদ ভাই, আপনি বলছিলেন যে গণতন্ত্র নেই, এটি মূল সমস্যা নয়। মূল সমস্যা হচ্ছে যে মূল্যবোধের বড় অভাব। হ্যাঁ, এক্স্যাক্টলি। কিন্তু গণতন্ত্র নেই, এটিও মানে গণতন্ত্র কি মূল্যবোধ তৈরির জন্য একটি বড় প্রিকন্ডিশন না একটি জাতির জন্য? মানুষই গণতন্ত্র তৈরি করেছে। গণতন্ত্র কি আগে হয়েছে না মানুষ আগে হয়েছে? হ্যাঁ, মানুষ এখন মুরগি আর না ডিম, এই তর্ক করতে যাব না। হ্যাঁ, মানুষের ব্রিটিশ আমলে কি গণতন্ত্র ছিল না? সাধারণ পরিবারে ইয়েতে আজকে শিক্ষার পরিমাণ বেড়েছে, বৈদগ্ধ্য বেড়েছে, ইউনিভার্সিটির সংখ্যা বেড়েছে। এখন বুকে হাত দিয়ে বলেন তো, পাশ করা লোকের সংখ্যা বেড়েছে, শিক্ষিত লোক কয়টা বেড়েছে? দ্যাট ইজ ট্রু, দ্যাট ইজ ট্রু। 1975-76 সনেও আমাদের কবিতার বই যতগুলি বিক্রি হতো, চিন্তা করতে পারেন এখন 17 কোটি মানুষ, প্রত্যেকের বার্ষিক আয় প্রায়, প্রত্যেকের মাসিক আয় শেষ পর্যন্ত 10,000-12,000 টাকার কাছে গেছে। আজকে একটা বিখ্যাত প্রকাশনী আমার 300 কপি বই চেপেছে, ফার্স্ট এডিশন। তাহলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? এই মূল্যবোধ তৈরিতে আপনার কোনো পরামর্শ আছে যে জাতির কোন দিকে আগানো উচিত, কি করা উচিত? কোনো স্পেসিফিক অ্যাডভাইস, সাজেশন ফর দি? আমার মনে হয় আমরা এই যে কথা বলছি, আপনি চিন্তা করছেন, আমি চিন্তা করছি, আমরা এখানে যারা যে কজন আছি, লাইনে আছি, বা অনেকে যারা আছেন, যারা ইউটিউবে দেখছেন বা অন্যভাবে দেখছেন, হ্যাঁ, আমরা প্রত্যেকে তো চিন্তা করি। এই জন্য আমি আমার একটা কবিতায় খুব বিনয়ের সঙ্গে বলেছি, আমি আমার নিজের কবিতা পড়তে খুব লজ্জা পাই, আমি অনুরোধ করলেও পড়ি না সাধারণত। একটু পড়েন আজকে আমাদের আমি ইচ্ছা করে আলোচনার পরে আমরা সবাই কবিতা পড়বো। আপনার একটা কবিতা আপনার কণ্ঠে শুনলে খুব ভালো লাগবে। আমি ইচ্ছা করি, আমি শোনাচ্ছি, আমার 3টা লেখা শোনাবো, আমি ইচ্ছা করে শোনাচ্ছি যে, কি এমন অপরাধ করেছি, গাছেরা সব পাতা ঝেড়ে ফেলে দিল, সব পাখি প্রচন্ড বোমার বিস্ফোরণে গার্লস স্কুলে নীল সাদা জামায় কাদায় ছোপছাপ। বলেছি তো, হাবাতে লোকের মান সম্মান আছে, খিদে আছে, কাম ক্রোধ এইসব আছে। এর বেশি বলার ক্ষমতা অন্তত আমার নেই। তোমাদের জানা নেই আমার মুরত? পশুদের প্রতিশোধ নেবার আকাঙ্ক্ষার শক্তি আছে, ক্ষমতা এইসব থাকে,
বেপরা হয়ে পয়সার গরম, যাতে চিনি হতে পারে কম, ভাতে টান পড়তে নুন, সঙ্গীবিহীন রজনী যুবকের হয়তো বা যুবতীর খারাপ লাগতেই পারে। বলা কওয়া শেষ, বালিশেরে শান্তি দাও, মাথাটা উপরে তুলে একটুখানি ভাবো। ভাবতে হবে। আমরা বদ্যুদ্দিন উমরের কথা কবার ভেবেছি, আমরা সিরাজ ইসলাম চৌধুরীর কথা কবার ভেবেছি। গোটা বাংলাদেশ আমরা 69-এ পাগলের মতো সাম্প্রদায়িকতা পড়েছি, পাগলের মতো তার ভাষা আন্দোলনের ইতিহাস পড়েছি, শেখ ইসলাম চৌধুরীর প্রবন্ধগুলো পড়েছি, এখনো পড়ি, এখনো পাগলের মতো পড়ি। তো জাতি এগুলো চিন্তা ভাবনা করেছে? এগুলো নিয়ে ভাবার অনেক অবকাশ আছে। এতগুলি বিশ্ববিদ্যালয় আছে। এখন আপনি কয়টা পণ্ডিতের কয়টা বইয়ের নাম বলতে পারবেন? তার কারণটা কি? তার চিন্তার জায়গায় আমাদের ব্ল্যাঙ্ক। এটা চিন্তা করেছেন শিরভদ্র, অতীশ, দীপঙ্করেরা, শ্রী চৈতন্য। এদের বিরাট ব্যাপার। এবং শ্রী চৈতন্যের ভিত্তিটাই ছিল ধর্ম। আমরা দেখলাম গান্ধী যে অত বড় একটা আন্দোলন করলেন, কি বিপুল আন্দোলন করলেন, এবং গোটা ভারতব্যাপী আন্দোলন তো এই গান্ধীর দ্বারা সূচিত হলো, অস্ত্র দিয়ে তো সূচিত হয়নি। এবং সেখানেও তার ওই ধর্মকে, এবং উনি হিন্দু ধর্মকে শুধু না, পরবর্তীকালে খেলাফতকে নিয়ে যে করলেন, ওই ধর্মভিত্তিক ব্যাপার। ওখান থেকে আমি বলতে চাচ্ছি, মারাও গেলেন ওই ধর্মীয় কারণে। আমি গানের মানুষের মতো বলতে পারলাম, অতিরিক্ত ভালো মানুষের তার মৃত্যুর কারণ। এখন মানুষ তো এই চিন্তাটা করতে হবে, তো চিন্তা করতে হবে, এবং চিন্তার জায়গাটা খুব ব্ল্যাঙ্ক আছে আমাদের। আমাদের এখানে এক্সপার্ট আছে, একটা কি অমুক এক্সপার্ট, অমুক এক্সপার্ট, নাকের এক্সপার্ট, চোখের এক্সপার্ট, কিন্তু ও সামরিকভাবে ওষুধ খাবো যে, ও তখন আর খুঁজে পাওয়া যায় না। মুশকিলটা হচ্ছে এখানে আমাদের এখানে এরকম কি, আমি তো ডান দিকের দাঁতের এক্সপার্ট, বাম দিকের দাঁতের তো না। আমাদের এই বিপদে পড়ে গেছি আমরা এখন। এখন আমার যেটা মনে হয় পরিষ্কার করে বলি, যে আমি কথা বললেই যে এটা খুব যে বিরাট কিছু হয়ে যাবে তা না, কিন্তু আমাকে বলতে হবে, যতটুকু পারি আমাকে বলতে হবে। এবং আমি জানি হইচই করার জন্য, হ্যাঁ, আমি আমার বাঙালি মুসলমান আমার অত্যন্ত প্রিয় বিষয়। আমি কয়েক বছর ধরে, আমি প্রায় আজকে কত 10-12 বছর ধরে এই বিষয়ে একটু পড়াশোনা করার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি, একবার সত্যি সত্যি বোঝার চেষ্টা করছি। এবং আমি অনেক লক্ষ্য করছি আজকে মক্কা শরীফের, কাবা শরীফের চারদিকটা বন্ধ, আর বাংলাদেশে জুমা নামাজ পড়তে গিয়ে মারামারি করে, যেদিকে সেজদা দেবে সেটা বন্ধ হয়ে আছে। এখন এগুলি বুঝতে হবে তো, বাস্তবতা বুঝতে হবে, এবং ধর্মীয় চিন্তা, ধর্মীয় ভাবনা বিরাট ব্যাপার। আমি আমার ধর্মকে ভালোবাসি, অতএব অন্য যে ধর্মে বিশ্বাস করে সে তার ধর্মকে ভালোবাসবেই। এটি যদি আমি বুঝতে না পারি, আমি তো একত্রে বাস করতে পারবো না। আজকে এটা একটা বড় ব্যাপার। বাংলাদেশে মৌলবাদের আস্ফালনটা কখন থেকে শুরু হয়েছে? দাউদের লেখা যখন বেরোলো, আমি গেলাম বদ্যুদ্দিন ওমরের কাছে সই আনতে, আমি এবং শামসুজ্জামান খান, তার মুক্তির জন্য সই। উনি বলে সই দিয়ে কি হবে? আনফর্চুনেটলি সরাসরি বললেন যে হি ডাজ নট নো হি ইজ অ্যান এজেন্ট। বলছে হি ইজ অ্যান এজেন্ট, অথবা সে জানে না সে একটা এজেন্ট। আমি বলে দিল সে আমেরিকায় যাবে, ভারতে যাবে, আর নয়তো ইংল্যান্ডে যাবেই, এদেশে থাকবে না। তো বললেন কি, আমরা 1922-23 থেকে আমরা যে জায়গাটা তৈরি করেছিলাম, এই জায়গাটা এই দাউদ সঙ্গে সঙ্গে শেষ করে দিল। কি হয়েছে আজকে? আমরা আরো পিছনে যাচ্ছি। আজকে মাদ্রাসাগুলিতে টাকা দেয়, মসজিদে টাকা দেয়, কয়টার মন্দিরে টাকা দেওয়া হয়েছে, কয়টা টোলে টাকা দেওয়া হয়েছে, কয়টা গির্জাতে টাকা দেওয়া হয়েছে। এগুলো ভাবতে হবে তো, চিন্তা করতে হবে তো, এগুলো বলার লোক থাকতে হবে, এবং বলার লোক হয়তো আছে, শুনবে না, তাদেরকে টেলিভিশনও ডাকবে না। আল মাহমুদের জন্ম, মারা গেছে, আল মাহমুদের পর ব্রাহ্মণবাড়িয়াতে একটা শোক সভা হয়নি, অন্যদের কথা বাদ দিলাম। ব্রাহ্মণবাড়িতে অত্যন্ত সংস্কৃতি সচেতন জায়গা, অসম্ভব সংস্কৃতি সচেতন। এই যে এর মধ্যে পুতুল নাচের উপরে তারা অনুষ্ঠান করলো, এই করোনার এর মধ্যে অনলাইনে ডক্টর আমিনুর রহমান সুলতান বক্তৃতা দিলেন, শুনলাম আমরা। এরপরও আমাদের এই যে মানসিকতা, দলবাজি, রাজনৈতিক দলীয় না, রাজনীতি বঞ্চিত না, দলবাজির দ্বারা আক্রান্ত হচ্ছে আমরা।
এখান থেকে বেরোতে হবে। এবং এটা আমরা শুধু না, গোটা উপমহাদেশ আনফরচুনেটলি দলবাজির দ্বারা আক্রান্ত। দলবাজি থেকে বেরিয়ে আসতে হবে যেভাবে পারে, এবং যার ফোরামে যে যতটুকু পারে মানুষের প্রতি শ্রদ্ধা। সবচেয়ে বড় কথা তো সত্য যে জীবনটা দামি, জীবনটাকে ভালোবাসি, আমরা বাঁচতে চাই, এবং বাঁচা থাকার জন্য একটু ওষুধও খাই, ডাক্তারের কাছেও যাই, বাঁচা থাকার জন্য আয় রোজগারের চেষ্টা করি, এবং আরো বলি সুন্দরভাবে বাঁচতে চাই বলে অসুন্দরের বিরুদ্ধে কথা বলতে হয়। এবং অসুন্দর কোনো আকাশ থেকে আসে না, সুন্দর কোনো আকাশ থেকে আসে না। মানুষই গোলাপ ফুলকে সুন্দর বলে, গোলাপ সুন্দর হয় তখন। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুরি উঠলো রাঙা হয়ে। এবং আমরা কেউ আজ পর্যন্ত এখন পর্যন্ত আলোচনা করিনি এই কথাগুলো, ইতিহাসের পরিপ্রেক্ষিতে মানব জাতির অবস্থান এবং সেখানে তার নিজের জায়গা কি হবে, কি এগুলো জীবন দাস স্পষ্ট করে বলেছেন, পরিষ্কার করে বলেছেন, এবং এই বোধের কাছে বারবার ফিরে গেছেন। আমার খুব ভালো লেগেছিল বব ডিলান যখন পুরস্কার পেলেন, অনেক কথাবার্তা হচ্ছিল বব ডিলানকে নিয়ে। বব ডিলান বাংলাদেশের জন্য সেই মেডিসিন স্কোয়ারে গান লিখেছিলেন, গান করেছিলেন। হ্যাঁ, তো বব ডিলান নিয়ে যখন শুরু হয়েছিল তখন গোটা কবিতা এখন নতুন ভাবে যাচ্ছে, গোটা কবিতা এখন অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে চলে যাচ্ছে, অ্যাডভার্টাইজমেন্টের বাক্যের মধ্যে চলে যাচ্ছে কবিতা। কবিতা আলাদাভাবে দাঁড়াতে পারছে না। ছোট গল্পকারটা নিয়ে নিচ্ছেন, উপন্যাসিকা নিয়ে নিচ্ছেন, নাট্যকাররা নিয়ে নিচ্ছেন, চলচ্চিত্রে নিয়ে যাচ্ছেন। কবিতা নিজের পায়ে ছন্দের উপরে কি কবিতা নির্ভর করে? ছন্দ কি কবিতা? না, কবিতা তো কবিতাই। তবে কি এখন ছন্দ জানবো না, আমাদের অগ্রজরা কি লিখেছে, কি ভাষায় লিখেছে, সে ভাষাকে ব্যবহার করবো না, আমি আমার অত সোজা না, অত সোজা না। বোদলেয়ারের আগে সেই রেবো, জাঁতু রেবো বলেছিলেন না যে এই গলালাদেরকে আমি চিনি, এই এই নীল চোখ এবং লাল কটা চুলের গলালাদেরকে আমি চিনি। তখন বয়স কত তার, সেই রেবোর? হ্যাঁ, সেই রেবো পরে লিখলেন না, তার কারণ তিনি ভাবলেন আমার লেখার অধিকার নাই, আমি আমার জীবন থেকে ফিরে গেছি, সততার থেকে ফিরে গেছি, আমি আর লিখবো না। এবং লেখালেখির ক্ষেত্রে তো রিটায়ারমেন্ট নাই, গানে রিটায়ার আছে, ফুটবল ক্রিকেটে রিটায়ার আছে, এই নাই। যে কারণে হেমিংওয়ে আত্মহত্যা করলেন, সেক্সকে আবিষ্কার, মজা পাচ্ছেন না, মদ খেতে ডাক্তার মানা করে দিয়েছে, কি করবে, হি কমিটেড সুইসাইড। এখন পৃথিবীর মানুষকে সবাই গিয়ে এখন হেমিংওয়ের মতো আত্মহত্যা করতে শুরু করবে। মানুষের কাছে সম্মানটা বড়, প্রত্যেকটা মানুষের সম্মান আছে যেটা বাংলাদেশ কখনো স্বীকার করে না। একটা মুসলমান খুব সহজে মানতে চায় না এই জিনিসটা, এবং হিন্দুরাও তাই। দেখছি তো এখানে, আমি দেখছি তো এই টরন্টোতেও দেখছি মাঝে মাঝে এগুলো। প্রত্যেকটা মানুষের সম্মান আছে, মর্যাদা আছে, এবং সেটা প্রতিষ্ঠিত করতে হবে সমাজে। এবং এটা করতে গেলে, এটা প্রাচীনকালে ছিল, মধ্যযুগে ছিল, মধ্যযুগের পরে এর চেয়ে তো জঘন্য খারাপ ছিল, মানুষ মেরে ফেলতো, নারীর অধিকার ছিল না, সামাজিকতা ছিল না। আজকাল অনেক বেশি আছে এবং অনেক বেশি নাই সেই তুলনায়। আজকে আমার মনে হয় চিন্তার ক্ষেত্রে এই দৃঢ়তাগুলো ধরে নেওয়া ভালো, এবং আমাদের এখানে এনসাইক্লোপিডিক নলেজটা নাই। আমি দেখেছি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মধ্যে, এনামুল হকের মধ্যে, প্রফেসর আব্দুল হাইয়ের মধ্যে, মুনির চৌধুরীর মধ্যে, আনিসুজ্জামান স্যারের মধ্যে আমি দেখেছি যে এনসাইক্লোপিডিক নলেজ আমাদের এখানে হয়তো মধ্যযুগের একটা ব্যাপার জানে, অমুক একটা ব্যাপার জানে, অমুক একটা, কিন্তু গোটা মানব জাতি, সমাজ, অর্থনীতি, তার বেড়ে ওঠা, তার তার সৌন্দর্য ভাবনা, ইতিহাস ভাবনা, এগুলো মিলিয়ে সামগ্রিকভাবে চিন্তা করতে করার লোকের প্রচন্ড অভাব দেখছি। এখানেও দেখছি, প্রায় সবখানেই দেখছি, প্রায় সবখানে, সর্বত্রই। সরি, আমি একটু উত্তেজিত হয়েছি, আমার গলার স্বরটা আমি কিছুতেই নিয়ন্ত্রণে আনতে পারছিলাম না, আমি দুঃখিত। আসাদ ভাই, আপনি শেষ করার আগে যদি আরো একটি কবিতা শোনান আমাদের, আপনার কবিতা, আরো একটি কবিতা পাঠের মধ্য দিয়ে আমাদের কবিতা পাঠ পর্বটি শুরু হোক। আচ্ছা, মৃত্যুকে সঙ্গী করে, মৃত্যুকে সঙ্গী করে আমাদের আস্ফালন, আতুর ঘরের গন্ধ কি আর খুঁজতে চায় কবরে কি চিতায়, বিশাল বারান্দা কি মসৃণ ঘাস কাটা লন, এক ফালি চাঁদের সহিত কথা অনর্গল, এইসব দেখে টেকে কেটে গেছে
রাত্রি আর দিন। অল্প রোজগারে ব্যস্ত, কেমনে এনে দেবে সন্তানেরে বারবির পুতুল, রবারের লাল বল। সিঁড়িগুলো পায়ের নিচেই থাকে, কেউ কেউ বেশ উঠে যায় তত্তর করে, কেউ নামে অনিচ্ছায়, কেউ কেউ বেশ তাড়াতাড়ি নেমে যেতে পারে। কোথাও নামার জন্য মানুষের এইসব স্মৃতি। অনেক বাহ, অনেক ধন্যবাদ আসাদ ভাই। অনেক আমরা, অনেক ধন্যবাদ। কবিতা পাঠ পর্বে ঢুকে গেছি এরই মধ্যে। আমরা একটি আবৃত্তি শুনি। আহ, ফারুক আজম আবৃত্তি করবেন। ধন্যবাদ জহির। আচ্ছা, কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম আসাদ ভাই। ভালো আছেন? হ্যাঁ, ভালো। বহু বছর পর আমি ভেবেছি আপনার মনেই থাকবে না, মনে না থাকাটা স্বাভাবিক। ভালো, 2000 বোধহয় দেখা হয়েছিল, তাই না? ওই সময়, জি জি। হ্যাঁ, 2000 এ। আমি আপনার বাড়িতেও গিয়েছিলাম। সেই এটা আমার জন্য সম্মানের যে আপনি আর এখনো মনে আছে। কি বলেন? আর কিছু আপনি দুর্ধর্ষ কিছু কথা বললেন, যেমন মূল্যবোধের সংকট, চিন্তা একটা মারাত্মক অস্ত্র, অসাধারণ এই কথাগুলো। আর ওই যে রবীন্দ্রনাথের কথা আমি পড়ছিলাম, যে উনি তো শুধু কবিতা আর প্রাকৃতিক সৌন্দর্যে ছিলেন না, যখন বাঁকুড়ায় দুর্ভিক্ষ হলো উনি গেলেন নৃত্যানুষ্ঠান করে ওদের আর্থিক সহায়তা করতে। জালিয়ানওয়ালাবাগে স্যার উপাধি উনি প্রত্যাখ্যান করলেন। যখন ডেঙ্গু জ্বর হলো তখন তো উনি পাঁচন বানিয়ে লোকদের দিলেন। তারপর একজন ইয়ে সমাজ যারা স্বাধীনতা সংগ্রামের জন্য করছিল, তার একজন জামিনের জন্য উনি বাড়ি বাড়ি গিয়ে পয়সা তুলেছিলেন। তাহলে কবিদের ভূমিকা অনেক, শুধু কবিতা না, যেটা বলে আমাদের সময় খুব বেশি। হ্যাঁ, ঠিক আছে। আর আরেকটা কথা, রবীন্দ্রনাথ যেমন বলেছে অনেক জায়গায় মিথ্যে বলেছি, কিন্তু কবিতায় কখনো মিথ্যে বলিনি। আসাদ চৌধুরী তো অনেক কবিতা প্রিয়, আমি একটা ছোট্ট একটা পড়ছি। তখন সত্যি মানুষ ছিলাম, নদীর জলে আগুন ছিল, আগুন ছিল বৃষ্টিতে, আগুন ছিল বীরাঙ্গনার উদাস করা দৃষ্টিতে, আগুন ছিল গানের সুরে, আগুন ছিল কাব্যে, মরার চোখে আগুন ছিল, এ কথা কে ভাববে। কুকুর বেড়াল থাবা হাঁকায়, খোঁসে সাপের ফনা, শিং কই মাছ রুখে দাঁড়ায় জলে বালির কণা। আগুন ছিল মুক্তি সেনার স্বপ্ন ঢোলের বন্যায়, প্রতিবাদের প্রবল ঝড়ে কাঁপছিল সব অন্যায়। এখন এসব স্বপ্ন কথা, দূরের শোনা গল্প, তখন সত্যি মানুষ ছিলাম, এখন আছি অল্প। অনেক ধন্যবাদ ফারুক ভাই। আমরা এবার স্বরচিত কবিতা শুনি শাকিল রিয়াজের, কবি শাকিল রিয়াজ। শাকিল রিয়াজ যোগ দিয়েছেন সুইডেনের স্টকহোম থেকে। বলে কি, বাহ। আসাদ ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? অনেকদিন, 20 বছর পর আপনাকে দেখলাম। যাক, আপনার কথা মন্ত্রমুগ্ধের মতো শুনলাম, খুব ভালো লাগলো। সত্যিকার অর্থে যে সততার কথা আমরা বলি, আপনার কথায় সেই সততারই প্রতিফলন আমরা পেলাম। অনেক ধন্যবাদ। আমার কবিতার নাম চিঠি, মাত্রাবৃত্তি লেখা, চালটা সংস্কৃতি ছন্দের, 7-5-7 এবং মুক্ত, অন্তমিল, ভাঙা অন্তমিল। নামের চেয়ে বেশি প্রিয় তোমার ছিল যে চিরকাল ছদ্মনাম, ঝড়ের ঠিকানায় চিঠি পাঠাই সে ভাষা কখনই পদ্ম না। নিজেকে লিখে লিখে অন্তরাতে কোন সে অসুখের ভাষাই ভেলা, সঞ্চারিতে এসে অন্ধকারে নিজেই খাম হই ইনভেলাপ। তোমার পিছে পিছে ইনভেলাপে নগ্ন নারীদের সর্বনাশ, ডেকেছে যারা আজ তারাই বীর, তারা কি মিছিলের গর্ব না। এ গেল শ্লেষ শুধু, মূল কথা যা বাসনা বিহবল যৌনতা, গভীরতম পথে আকাশচারী বিষণ্ণ বিধুর মৌনতায়। তবে কি বুননের মুদ্রা ঢং শস্য ক্ষেত সব অশ্লীল, প্রেমের উছিলায় তাম্র লোহা প্রস্তর যুগটা চশলি,
মাটির গভীরতা কে জানে কত, কতটা ভেজা জমি উর্বর, কতটা পিরামিড কেমন মমি, রোগের কত দূর খুরব, কতটা তল তার কয়টি ক্ষত, একা একাই জল সিঞ্চি, বুকের বাম দিক ক্লান্ত হত, জটিলতার ব্যথা চিনচিন। তোমাকে মনে পড়ে বর্ষা মেঘে শাড়ির ভিজেছিল অঞ্চল, তোমাকে ভুলে যাই রৌদ্র দেখে রোদেরা হননের সঞ্চয়। চিঠি তো খটমটে ভাষায় তাই তোমার নাম রাখি উজ্জ, ছদ্ম নাম খুঁজে পাইনি আজও ভেঙেছি তালাশের উদ্যোগ। লিখেছি এত কিছু অথচ জানি একাকিত্বের এই আর্তনাদ, ছাড়া তো নিয়মের শিল্পগুণে কবিতা নিজে হতে পারত না। ধন্যবাদ। অনেক ধন্যবাদ কবি শাকিল রিয়াজ। আমরা এবার কবিতা শুনবো তরুণ কবি এনাম রাজুর। এনাম রাজু। আমার কবিতার শিরোনাম একটি লাশের ভ্রমণ কাহিনী। বৃষ্টি কেটে কেটে একটি লাশ হেঁটে যাচ্ছে, তাকে পাহারা দিচ্ছে কয়েকটি শান্ত কুকুর। গ্রামের সবুজ ক্ষেত পেরিয়ে সে শহরের পথে, চারিদিক অন্ধকার। শহরের রাতের রাস্তা ফাঁকা, ল্যাম্পপোস্ট গুলো এক একটি পতিতার চোখ, যে দৃষ্টিতে কামনার ছলাৎ ছলাৎ, দনিতে খাদ্যের অভাব। জোনাকহীন নক্ষত্রকে মনে হয় ডাস্টবিন, সে ময়লার বাক্সে ঘুমায়, মাতৃত্ব লুকানোর চাঁদ। রাতের ঘুম কেটে গেলে ল্যাম্পপোস্ট গুলো শুয়ে পড়ে, আর পতিতা হয়ে যায় এক একটি পুলিশ। তাদের লাঠি সাপের মতো আঁকাবাঁকা হয়, ভয়ে লাশ জীবন্ত হয়ে কথা বলে। শহরের পুলিশ আর পতিতা ছাড়া কেউ নেই, আছে কয়েকটি বাহারি রঙের কুকুর, তাদের সাথে নিয়ে মৃতদেহটি গ্রামের পথে ছোটে। আবার নেমে আসে ফুল তোলা বেকিনি পরা অমাবস্যা। ঘুম ভেঙে গেলে দেখে গ্রামগুলো তখন রাজনৈতিক হয়েছে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ এনাম রাজু। এবার কবিতা পড়ার জন্য আহ্বান জানাচ্ছি লায়লা ফারজানাকে। লায়লা ফারজানা। আচ্ছা, এখন আনমিউট করলাম। আসসালামু আলাইকুম। বিশেষ করে আমার সশ্রদ্ধ সালাম আসাদ চাচাকে। আমি জানি না চাচা আমাকে মনে রেখেছেন কিনা। খুব ছোটবেলায় আমি এই কবিতাটি হাতে করে নিয়ে গিয়েছিলাম চাচার কাছে পড়ে শোনার জন্য আমার বাবার সাথে। আমি ছোটবেলায় কবিতা লিখতাম, আর আমার দাদার বাসার পাশেই থাকতেন চাচা। আর আমার আব্বা আমাকে বলেছিলেন যে তুমি যাই লিখো তুমি ওনাকে পড়ে শোনাও, উনি বলবেন যে তোমার কবিতা ঠিক আছে কিনা। উনি আমার কবিতার গুরু, উনার কাছে আমার কবিতার হাতে খড়ি। আমি জানি না চাচার মনে আছে কিনা। তবে এই কবিতাটি পরিমার্জিত হয়েছে, কিছু চেঞ্জ হয়েছে, বাট এই কবিতাটি আমি প্রথম আসাদ চাচাকে পড়ে শুনিয়েছিলাম। আমার কবিতার নাম তোমার কাছে আমার। হে বীর যোদ্ধা, তুমি আমায় বিজয় দিয়েছ, আমি তোমাকে সংকল্প দিব। হে বীর যোদ্ধা, তুমি আমাকে সাহস দিয়েছ, আমি হুঙ্কার দিব। হে বীর যোদ্ধা, তুমি অস্তিত্ব দিয়েছ, আমি জীবন দিব। হে বীর যোদ্ধা, তুমি রক্ত দিয়েছ, আমি অঙ্গীকার দেব। হে বীর যোদ্ধা, তুমি মা দিয়েছ, আমি আব্রু দেব। হে বীর যোদ্ধা, তুমি আমায় আকাশ দিয়েছ, আমি লাল সূর্য এনে দেব। হে বীর যোদ্ধা, তুমি পথ দেখিয়েছ, আমি পায়ে পায়ে মিছিল গড়ব। হে বীর যোদ্ধা, তুমি ভাষা দিয়েছ, আমি স্লোগানে আন্দোলিত হব। হে বীর যোদ্ধা, তুমি অপমান সয়েছ, আমি প্রতিশোধ নেব। হে বীর যোদ্ধা, তুমি দেশ দিয়েছ, আমি শপথ নেব, শপথ নেব, শপথ নেব। আমি কবিতাটি এখানে শেষ। ধন্যবাদ। আমি আরেকটি কথা অ্যাড করতে চাই যে আমাদের সময়ে যারা বড় হয়েছেন তারা আসাদ চাচার সত্য ফেরারি এই কবিতাটা শুনে বড় হননি বা পড়ে বড় হননি, মনে হয় একজনও নেই। তো আজকের এই প্রসঙ্গ জলিল ভাই যেটি আজকের প্রসঙ্গের সাথে এই কবিতাটি অতপ্রত ভাবে জড়িত। সত্যের প্রথম খোঁজ আমাদের মতো ছোট ছোট বাচ্চার চেতনায় কিন্তু আসাদ চাচা এনে দিয়েছিলেন। অনেক ধন্যবাদ আপনাকে। এবার আমরা কবিতা শুনবো। আমাদের আব্দুল্লাহ জাহিদ ভাই আজকে একটি কবিতা পড়বেন বলেছেন। মাঝে মাঝে তিনি কবিতা লেখেন, তো জাহিদ ভাইয়ের কবিতাটি শুনি।
লায়লা ফারজানা যোগ দিয়েছেন নিউ ইয়র্ক থেকে, এবং এখন যিনি কবিতা পড়ছেন আব্দুল্লাহ জাহিদ, তিনিও নিউ ইয়র্ক থেকে। নিউ ইয়র্কের আসাদ ভাইকে বলছি যে উনি নিউ ইয়র্কের একটি পাবলিক লাইব্রেরি, হলিস লাইব্রেরি, কুইন্সের হলিস লাইব্রেরি ম্যানেজার তিনি। জাহিদ ভাই আপনি আনমিউট করেন না, আনমিউট করে নেন। হ্যাঁ, এখন ঠিক আছে। আমার কবিতার নাম ব্রেকআপের পর দেখা। ব্রেকআপের 21 বছর পর এক সন্ধ্যাবেলায় তোমার সাথে দেখা, সহস্র বছর পর দুজনে মুখোমুখি, স্মৃতির পর্দাগুলি একে একে সরিয়ে আমরা অনেকটা স্বাভাবিক হলাম। চোখে সেই মাস্কারা, ন্যাচারাল লিপস্টিক, চেনা পারফিউম, সরু ঠোঁট, যত্নে প্ল্যাক করা ভ্রু, ঠিক করে নাকে বিন্দু বিন্দু খাম। আমার কল্পনার দৃষ্টিতে তোমার ডান স্তনের তিল, রঙিন ব্রা, সবকিছুই তেমনি আছে। শুধু আমরা আছি পৃথিবীর দুই প্রান্তে। আমাদের সকল সুখ, উন্মত্ততা, পাগলামি জমে আছে কঠিন শিলা, স্মৃতি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জাহিদ ভাই। এবার কবিতা পড়বেন হোসনে আরা জ্যামি, তিনি টরন্টো থেকে যোগ দিয়েছেন। সবাইকে অনেক ধন্যবাদ। চাচাকে সালাম। আমি জানি না তো স্বরচিত কবিতাই আমি পড়ছি, ভেবেছিলাম ওনার একটা কবিতা পড়বো। আমার ইদানিং যে কবিতা লিখেছে একদম এখনকার সময়ের উপর, সেরকম একটা কবিতা পড়ছি। আমি কবিতাটার নাম দিয়েছি পৃথিবীর নিরাময়। পৃথিবীর অসুখটা সেরে গেলে জীবনের গল্পটা লিখেই ফেলবো ভাবছি। গল্পে, কবিতায় কিংবা উপন্যাসে লিখেই ফেলবো অসমাপ্ত সব কথামালা, যেখানে ভালোবাসার চেয়ে অবহেলা বড় বেশি কাদায়। বুকের অলিন্দে যে কষ্টের ছায়া আবছায়া হয়ে আছে, ভালোবাসার পরশ মিশিয়ে দিয়ে নতুন পৃথিবীতে নতুন করে বেঁচে ফিরে আবার ভালোবাসায় হারাবো। জং ধরা পুরনো বন্ধুত্ব ঝালিয়ে নেব, থেমে যাওয়া সম্পর্কগুলোর কারণ জানিয়ে দেব। পৃথিবীর অসুখটা সেরে গেলে সাগরের নীলে হারাবো। সূর্যোদয় আর সূর্যাস্তটা সেখানেই দেখব। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে সর্বাঙ্গে নরম রোদের পরশ ছোঁয়াবো। গভীর রাতে সাগরের পাড়ে দাঁড়িয়ে তোমার হাতে হাত রেখে আকাশের তারা গুনব। পৃথিবীর অসুখটা সেরে গেলে তোমাকে লেখা চিঠিগুলি তোমায় দিয়ে দেব। বইয়ের মলাটে বন্দি করে রেখো, আবার লিখব চিঠি প্রতিদিন। পৃথিবীর অসুখটা সেরে গেলে সাহসী যোদ্ধাদের জড়িয়ে ধরে ভালোবাসায় হারাবো। লিখে রাখবো তোমাদের কথা কবিতায়, গানে, গল্পে কিংবা উপন্যাসের পাতায়। প্রিয় পৃথিবীকে সাজাবো নতুন রূপে, বাঁচবো নতুন আশায়। পৃথিবীর অসুখটা সেরে গেলে মালতীনগরের বাড়িটায় মাকে জড়িয়ে ধরে অনেক কাঁদবো। জীর্ণ পরতোয়ার পাশে দাঁড়িয়ে বলবো ফিরে এসেছি। পৃথিবীর অসুখটা সেরে গেলে সব ভুলে শুধু ভালোবাসায় হারাবো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এবার কবিতা পড়ার জন্য অনুরোধ করছি কবি রেজাউদ্দিন স্টালিনকে। কবি রেজাউদ্দিন স্টালিন, আপনি একটু আনমিউট করে নেবেন স্টালিন ভাই। নিলাম। আমি ছোট্ট 8 লাইনের একটা কবিতা পড়ছি। এই আজকে যে মত প্রকাশের স্বাধীনতা এবং সততা, সেই বিষয় কবিতার নাম হচ্ছে স্বাধীনতা। নিজের ভাষায় পড়ি এবং লিখিও, গাছগাছালির পাঠশালাতে শিখিও। আমার মুখের অর্থ বোঝে পিঁপড়ে এবং পাখিও। কিং সোলোমন বুঝতো যেমন ঘাস ফড়িংয়ের মর্ম, বুদ্ধ জানেন ফল পাবে সে যেমন তাহার কর্ম। সব প্রাণী চায় স্বাধীনতা, মত প্রকাশের ধর্ম। কথার উপর দুঠোঁট রেখে হাঁটছি, সারা জীবন শব্দে সাঁতার কাটছি। ধন্যবাদ। বাহ, অনেক সুন্দর কবিতা, অনেক ধন্যবাদ আপনাকে। এবার
ময়মনসিংহ থেকে যোগ দিয়েছেন সালিম হাসান। তিনি মূলত গল্প লেখেন, উপন্যাস লেখেন, মাঝে মাঝে কবিতাও লেখেন। তো আজকে সালিম হাসান যদি কবিতা পড়েন, আপনাকে কবিতা পড়ার জন্য অনুরোধ করছি। আমি প্রথমেই আসাদ ভাইকে সালাম জানাই। বহু বছর পর দেখা, সেই 1981 সালে প্রচ্ছদ অনুষ্ঠানে একজন লিটল মেক কর্মী হিসেবে আপনার অনুষ্ঠানে কথা বলবার সুযোগ হয়েছিল। তারপর ময়মনসিংহে একটি অনুষ্ঠানে আল মাহমুদ এবং আপনাকে এনেছিলাম। আপনি আপনার স্মরণ শক্তি শুধু আবৃত্তি কর্মে নয়, স্মরণ শক্তির যে ধার সেটি আমার মনে আছে। আপনি আল মাহমুদের সেই সোনালী কাবিন গ্রন্থের সম্ভবত যে আর আসবো না বলে এই কবিতাটি আপনি মুখস্থ বলেছিলেন। তো আমার এখনো মনে আছে। আমার শেষে একটা অনুরোধ থাকবে, আসাদ ভাই যদি সম্ভব হয়, আসাদ ভাইয়ের সঙ্গে একসময় পত্র যোগাযোগ ছিল যখন বাংলা একাডেমিতে ছিলেন। তো আসাদ ভাইয়ের যদি শেষে সুযোগ হয় তাহলে আল মাহমুদের নিজের কবিতা তো আছেই, আল মাহমুদের একটি কবিতা আর আসবো না বলে, অথবা আমার কিছু মনে নেই, এই দুটি কবিতা বলেছিলেন। আরেকটি বোধহয় বলেছিলেন ব্রে, এই তিনটি কবিতা। তো যে কোনো একটি কবিতা উনি যদি মুখস্থ তার স্মরণশক্তি থেকে বলেন, আমার অনুরোধ থাকবে। আমার একটি ছোট্ট একটি কবিতা পড়ছি। কবিতাটি আসলে আমি ব্রহ্মপুত্র অববাহিকায়, আসাদ ভাই জানেন আমি ময়মনসিংহ থেকে যখন ঢাকায় এসেছিলাম, বাংলাদেশ টেলিভিশনে ছিলাম, আমি আবার ময়মনসিংহে ফিরে গিয়েছি সেটি একটি নস্টালজিয়ার সূত্রে, সেটি ব্রহ্মপুত্রকে ভালোবেসে, এক কথায় বলতে গেলে। তো আমার গল্পেও আছে, একটি উপন্যাসও লিখেছি ব্রহ্মপুত্র এবং তার পরিপার্শ্ব নিয়ে, মানুষ এবং পুরাকীর্তি এবং সেই সময়কে নিয়ে। আর কবিতা লিখছি একটি সিরিজ বলা যায়, এটি ব্রহ্মপুত্র, হৃদয়ে ব্রহ্মপুত্র। এটি আমার ছবিরও একটি সিরিজ আছে তো আলোকচিত্রের, সেখানে এই কবিতাটির এটি 6 নম্বর পর্ব। এই কবিতাটি উপশিরোনাম হচ্ছে অচেনা ধরিত্রী। বারবার ফেরে সেই ছায়াপথ ঘুলঘুলি, সুশীতল সুনিবিড় গ্রাম, কোলাহল পথ ধরে কে যেন বিরলে হাঁটে, আধার ছাওয়া এক পাণ্ডুর দুপুর। পাতার ফুকড়ে আসে অচেনা ধরিত্র কোনো চরজার হরিণী, যেন বাঁক নেয়া পথ আর নদী। হাট ভরা গমগম, এই যেন শুনশান, শুকনো পাতার হাটে বাতাসের ঝাঁটে। কদম ফেলার মতো দল বেঁধে সরে গিয়ে গোল হয়ে গান ধরে বসে। এখানেই খটাখট আওয়াজে মিলিয়ে যায় গ্রিক পুরাণের সেই অপদেবতা। সমীহ করার নেই, বিচারিক হন্তারিক ওরা। নদী আছে, মিথ নেই, মিথ্যে নেই, কথা আর উপকথা শুধু। প্রাণের পারানি মোর, আমার মায়ের মুখে বসানো যে গ্রাম খানি, সেইখানে ভাষার কোরাস। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ লেখক কবি সালিম হাসান। মৌ মধুবন্তী আছেন, নড়ছে না ছবিটা, আছেন কি? আচ্ছা, মৌ মধুবন্তী একটু অসুস্থ, তার চোখে সমস্যা হয়েছে, সেই জন্য একটা কালো সানগ্লাস পরে সে বসে আছে, এবং অনেকে আমাকে মেসেজ পাঠাচ্ছেন যে মৌ মধুবন্তীকে দেখতে খুব সুন্দর লাগছে আজকে। তো মৌকে কবিতা পড়ার জন্য অনুরোধ করছি এবার। ধন্যবাদ কাজী জহির। যারা বলেছে সুন্দর লাগছে তাদের সবার জন্য আমার অভিনন্দন, ভালোবাসা। চোখের প্রচন্ড ব্যথার জন্য আসলে চোখ বন্ধ করে সানগ্লাস পরে বসে আছি, সেজন্য আমি তেমন কিছু দেখতে পাচ্ছি না। তো প্রথমত হলো আসাদ ভাইকে অনেকদিন পরে দেখে খুব ভালো লাগছে। আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এটি আমার প্রথম কাব্যগ্রন্থ। 2006 সালে এই বইটির ফরওয়ার্ড লিখেছিলেন আসাদ চৌধুরী। তখন উনি বলেছিলেন যে কবিকে তো নিউ ইয়র্কে দেখেছিলাম কিন্তু মনে নেই। তো যার চেহারা মনে নেই, তার হাতের লেখার যদি কোনো চিহ্ন না পাই, তাহলে ফরওয়ার্ড লেখা শুধু কবিতা পড়ে এটা আত্মতৃপ্তি দিচ্ছে না। শেষ পর্যন্ত একটা কবিতা হাতে লিখে পাঠিয়েছিলাম এবং উনি আমার এই কবিতার বইয়ের ফরওয়ার্ড লিখেছিলেন। কবিতার বইটির নাম হলো রক্ত নদী একা।
তো আজকে আসাদ চৌধুরী আসবেন বলে যে কবিতাটি, ওনার একটি কবিতা আমি প্রস্তুত করেছিলাম, আর চোখ খুলে যেহেতু দেখতে পারবো না সেহেতু আমি মুখস্থ করেছিলাম, কিন্তু সেটা ফারুক ভাই পড়ে ফেলেছেন, আমি আর রিপিট করছি না। তাই আমি রক্ত নদী একা এই বই থেকেই একটি কবিতা, এই কবিতাটা আপনারা আগেও শুনেছেন, কিন্তু এটা রক্ত নদী একাতে আছেন। আমি নিবেদন করছি কবি আসাদ চৌধুরীকে এবং উপস্থিত সবাইকে সুস্বাস্থ্য কামনা করছি। সবাইকে দেখে আনন্দ লাগছে, ভালো লাগছে। কবিতার নাম হলো শান বাঁধানো খবর। সে তো আমারই ঘর ছিল, সে ঘর থেকে খুলে নিয়েছি প্রাক্তন টিনের চাল, টুকরো টুকরো কাঠ আর জটিল মায়া, সুখে আর বুকে জড়ানো স্বপ্নভঙ্গ আর স্বপ্নভঙ্গী, কালো মেঘ, মেঘের তলায় বৃষ্টি দল অবিরাম ঝরে আর গান গায়। মেঘরং সুরমা বনে কাজল কালো দিন, সময় ঢালে সময়ের সে করে পথ, পথ চলি আমি সেই আলোতে। আমার স্বপ্নগুলো জ্যোৎস্না ঢাকা মেঘ বৃষ্টি বাদল, আমার সন্ধ্যাগুলো অনিকেত ভালোবাসা, আমার সকালগুলো লতায় পাতায় জড়ানো মাধবী কুঞ্জ। শুধু গর্ডন রিজ নেই, ইত্তেফাক, সংবাদ, অবজারভার, নেই সকালের ডাক, এ কাগেজ কাগেজ, শব্দে শব্দে ছেয়ে নেই আড়মোড়া শিশির সকাল, চিকন ঘুমের চাদর, মায়ের আদর, কোথায় তুমি মা? উজানের স্বপ্ন ডুবে যায় এক ঝাঁক ভাটির টানে, নগর তুমি এনে দাও আমার নাগরিক লিপি আর আমার ঘর, ঘরের দুয়ারে খবরের কাগজ, টুকরো টুকরো শান বাঁধানো বিচিত্র সোনালী খবর, আর এনে দাও আমার মা, আমার শৈশব, আমার ঘর, আমার বাংলাদেশ। ধন্যবাদ। অনেক ধন্যবাদ কবি মৌ মধুবন্তী। এবারের কবি দিলারা হাফিজ। কবি দিলারা হাফিজ। এমন সর্বশেষ সেই সময়কার একটি লেখা পড়ছি, করোনা কীর্তনের রাত। যদিও আজকে আচ্ছা, তো একটা মারাত্মক কথা বলেছেন যে কবিতা আর নিজের পায়ে দাঁড়াচ্ছে না, তারপরে পড়ছি। ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে যায়, বারবার ঘুম ভেঙে যায় প্রহরে প্রহর, কণ্ঠরোধ করে জেগে ওঠে শ্বাস যন্ত্র, পরিষ্কার নিঃশ্বাস বইছে কি নাকে, নাকি ভাইরাস কিছু আছে তার সঙ্গে, অচ্যুত মৃত্যুর সঙ্গে বাদল বুঝি বা ওই লড়াই, কল্পনায় দেখে নেই মৃত্যু নীল এপার ওপার। করোনা যদি বা নাই ছাড়ে, তবে কি এমন হবে ওই বিপদাপন্ন কাল, স্বজনবিহীন অন্ধকার। মনস্ক্রিনে ভেসে ওঠে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, স্পেন আর ইতালির সব হাসপাতালের ছবি, বরফ সাদায় ঢাকা মৃতের মিছিল, যেখানে ডাক্তার নার্স এক দিকশূন্য সাদা ভালুক পোশাকে। না না, এর মানে নেই কোনো। দুশ্চিন্তার লাল সুতো কেটে দেই যত পারি দ্রুত, স্বপ্নের সাঁতার কাটি সমুদ্রের ডলফিন যেন। সকলের মতো চাই বাঁচতে আমিও, ভাবনায় মেখে নেই ফের ধনে পাতার সবুজ। ঘরেই না হয় অন্তরীণ থাকি আর কিছু কাল, প্রিয় পরিজন নিয়ে, শিল্পিত হারানো মুখচ্ছবি, সেই সব দিন রাত রমন্থন করে কাটুক না হয় আরো কিছুটা সময়। এখনো তো মেঘের মতো ছেঁড়া ছেঁড়া স্বপ্নগুলো দু চোখের আপেল মনিতে তর পায়, মায়ারোদ ভেসে যায় দূর অচলায়তন ছুঁয়ে।
বাতাসের গায়ে মাখো মাখো ভালোবাসা, কত প্রিয়জন বাকি, এখনো তাদের মুখ ফুটে হয়নি তো বলা ভালোবাসি। একদা ঘৃণায় যারা তুলেছে সতত শানিত বিষের ফনা, চন্দ্রচূড়ে ঘষা, তাকেও তো বলতে চাই ভালোবাসা নাও। দিতে চাই অফুরন্ত, নেবে কি নেবে না তুমি বলো। বিকেল গড়িয়ে সন্ধ্যা হোক, হোক না তা কলা পাতার মতো ঝিরিঝিরি সন্ধ্যা, এখনো তো বেঁচে আছি মারিয়ে মৃত্যুর আলিঙ্গন, এখনো দেখছি চাঁদ দূরে চিত্রার্পিত অপরাজিতার মতো নীলাকাশ জুড়ে। কন্ডর 50 তলা থেকে যেন কেউ ছুড়ে দিচ্ছে অবিনাশী জ্যোৎস্নার চাবি, আমি তাকে আঁচলেই বাঁধি। মাটি ফুঁড়ে উঠে আসে যেন এক ছোট্ট গাং ফুল, মাটি ফুঁড়ে উঠে আসে যেন এক ছোট্ট গাং ফুল। ও আমার শৈশবের রাঙা জল কালীগঙ্গা তীর, ও আমার শৈশবের রাঙা জল কালীগঙ্গা তীর। সকলকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ কবি দিলারা হাফিজ। তোমার কবিতা পড়া হয়ে গেছে, এবার আমার পড়ার পালা। এরপর আমরা আসাদ ভাইকে অনুরোধ করবো আজকের পঠিত কবিতাগুলোর উপর সংক্ষেপে যদি একটু আলোকপাত করেন তাহলে সবাই সম্মানিত বোধ করবে আমার ধারণা। আমি একটি মন্দাক্রান্তা ছন্দের কবিতা পড়ছি। অন্ধকার 3। পথের কাদা জল সহসা বিউভল, পড়েছে কোন দুপা সকাল অপরূপা, শুধু তো পথ নয় পথের শোভা যারা, তারাও নির্বাক নোয়ানো মস্তক। পড়েছে পদছাপ বন্ধুরে পথে, কোন সে পথচারী যাবে সে কত দূর। উঠেছে ধ্বনি এক মাটির তরঙ্গে, কাঁপছে বাতাসও মেঘের উচ্ছ্বাসে, রয়েছে সঙ্গে কে অথবা একেলাই, ছড়িয়ে হাসি ভোর হাঁটছে কি বিভোর, দৃষ্টি কত দূর নাকি তা নিজেতেই, নিজেকে খুঁড়ে খুঁড়ে জুড়েছে পথে পথ। হঠাৎ জ্বলে ওঠা আলোর ফুলকিটা ধরবে বলে বুঝি বাড়ায় পথখানি। কখনো কাদা জল কখনো উজ্জ্বল ছড়ানো ঝরা পাতা, কখনো পিচ্ছিল, কখনো ভেঙে যায় নদীর ঢেউ লেগে, দেয়ালে গেঁথে যায় দূরের স্বপ্নটি, তবু তো আলো জ্বলে অরোরা সকালের। কখনো সোজা নয় পথের গতিরেখা, ছোটে সে এঁকে বেঁকে জানি তা সকলেই, পথের বাধাগুলো কে পারে ঝরা ফুল দুহাতে তুলে নিতে। পেরেছে কেউ কেউ বেথেলহেম জানে, সাক্ষী আরো আছে মরুর ধূলিঝড়, কপিলা বস্তু ও নীরব ইতিহাস। পথের প্রান্তে সে একটু দাঁড়িয়েছে, দুহাতে ধরে আছে দরজা আধারের। এই কি লক্ষ্য হয়ে পেরিয়ে এত পথ, কপাট খুলে তিনি অতুল হাসি দিয়ে আধার গুহাটিতে নীরবে নেমে যান। আধার ফেটে যায় আরো দূর আধারে। পথের প্রান্তে কি আধার গুহা থাকে, অন্ধকার তবে আলোর কেন্দ্র হে। ঘোর চিন্তার কেন্দ্র জুড়ে আছে প্রার্থনা ও প্রেম। আরম্ভ পূর্বে বা সমাপ্তি পরে কি আছে রয়েছে কে অসীম মৌনতায়, অন্ধকার বুঝি সুমহান আধারে। কে তুমি নির্বাক আলোর কেন্দ্রে হে, অন্ধকার ঘন সঘন আন্ধার। অন্ধকার ঘন আধার সুমহান চূড়ান্ত হে তুমি, তোমাতে শুরু হয় বিলীন তোমাতেই আমার প্রিয়তমা। মাতৃ জরায়ুতে পেয়েছি তোমাকেই, এ পথে যাত্রা তোমাতে ধাবমান, মিলব তোমাতেই বিলীন হয়ে যাব, আধার প্রিয়তমা চূড়ান্ত হে তুমি। ধন্যবাদ। এবার আসাদ ভাইকে অনুরোধ করব, আসাদ ভাই যদি সংক্ষেপে আজকের পঠিত কবিতাগুলো কিছু আবৃত্তি হয়েছে এবং কিছু স্বরচিত কবিতা পাঠ হয়েছে, যদি আপনি সংক্ষেপে একটু আলোকপাত করেন, এরপরই আমরা অনুষ্ঠান শেষ করব। কবি আসাদ চৌধুরী। আসাদ ভাই একটু আনমিউট করে নেবেন। হ্যাঁ, হয়েছে। অনেক ধন্যবাদ। মৌবুদ্ধমন্ত্রীর কথা নিশ্চয়ই বোঝা গেছে যে আমি কবিতা একেবারে চোখে না দেখলে মানে আমি ঠিক আবৃত্তি আমি খুব আমি নিজে পছন্দ করি আবৃত্তি করতে, এবং আবৃত্তি আমি ভালোবাসি। সুপরিচিত কবিতার আবৃত্তি আমি এনজয় করি, কিন্তু হঠাৎ করে একটা ভালো কবিতা
যত ভালো আবৃত্তি হোক না কেন, আমি একবার চোখে না দেখলে আমার কাছে ব্যাপারটা পরিষ্কার হয় না। আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমি অন্তত কয়েকজনের কবিতা শোনার সুযোগ হলো আমার অনেকদিন পর। যেমন হাসান সেলিমের কবিতা শুনলাম, ময়মনসিংহের, সুইডেন থেকে যিনি পড়লেন। আমি খুব অভিভূত হয়েছি এতদিন পর দেখা। এবং ওই যে মেয়েটি নিউ ইয়র্কে থাকে, কবিতা পড়লেন উনি। আমাদের জেমি কবিতা, দিলারের কবিতায় কালীগঙ্গে এসে গেছে, একটা খুব স্বাভাবিক। এটা আমি ভালোই লাগছিল দেখা, ব্যক্তিগত প্রসঙ্গে এসে গেছে। স্ট্যালিনের কবিতায় বেশ কিছু জিজ্ঞাসা গেঁথে দেয় বুকের মধ্যে। এবং মূল কবিতাটা, আমার পড়া কবিতাটা আবার শোনা হলো। আর জহিরের কবিতায় অন্ধকার, আধার এবং আন্ধার তিনটাই আছে। মানে একজন কবি যে একটি শব্দে তার মনোভাবটা প্রকাশ করা যায় না, তিনটা ফর্মই ব্যবহার করতে হয়, এটা অনেকটা পরিষ্কার হয়ে গেল। আমার সবচেয়ে ভালো লাগছে যে মাত্রাবৃত্তে প্রায় আজকাল উঠেই গেছে, দেখি না মাত্রাবৃত্তের কাজ, অন্তত প্রয়োগের ক্ষেত্রে আমার খুব ভালো লাগলো। এটা দেখে আমি খুব পছন্দ করেছি এটা। আমি আবারও বলি, আমি অত্যন্ত লজ্জিত, আমি কবিতাগুলো চোখে না দেখে আমি সত্যি মানে মানে আমি আমি ঠিক বলতে পারবো না ঠিক ওই অর্থে। আর ফারুক আমার কবিতা পড়েছেন, আমি অত্যন্ত কৃতজ্ঞ, অনেক ধন্যবাদ। জেমির কবিতাটা খুব টাচি, ভেতরে ভেতরে গোপনে একটা আছে, ধাক্কা দেয় ভেতরে, ভালো লাগলো। আমার কাছে সবচেয়ে ভালো লাগছে জহির, আমি বলি আপনি যদি না পড়তেন আমি বলতাম যে আপনাকে, আপনি কেন পড়ছেন না, কাজে জহিরকে অবশ্যই এই কথাটা জিজ্ঞেস করতাম। উনি পড়ে আমাকে বাঁচিয়ে দিয়েছেন যে আমাকে আর বলতে হলো না। এবং আমি এই যদি বলি যে কিছু করছি না, কি করে বলি কিছু না? আমি তো এই মাসটা পুরোটাই প্রায় ক্যামেরার সামনে ছিলাম কোনো না কোনো ভাবে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় বিভিন্ন ইয়েতে, সে অস্ট্রিয়া থেকে কামরুল হাসান খান, ঢাকা থেকে অন্য প্রকাশের ওরা, ভ্যাncouver থেকে, বিভিন্ন জায়গা থেকে আমরা, আর এখানেও টরন্টোতেও বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতে হয়েছে। এবং অধিকাংশই আমাদের এই সময়টাকে নিয়ে জানতে চেয়েছেন। আমার খুব ভালো লাগলো আজকে একটা বড় একটা বিষয়কে আমরা হাতে দিলাম, বড় একটা বিষয় হাতে। সেটা হচ্ছে মতামতের মত প্রকাশের সততা এবং স্বাধীনতা। মুক্ত চিন্তাটাই আমাদের থতমত খায় বারবার। মুক্ত বুদ্ধি বলে যে জিনিসটি আছে, বারবার সেটা আহত হয়, আমি চাই বা না চাই। আবুল হোসেনেরা যখন ঢাকায় শিক্ষা গোষ্ঠী করতেন, কি অসুবিধার মধ্যে তারা পড়েছেন। আজকে এই অসুবিধাটা নাই, কিন্তু দেশছাড়া হতে হয়। তাসলিমা নাসরিনকেও দেশছাড়া হতে হয়েছে, দাউদকেও দেশছাড়া হতে হয়েছে। এবং স্বদেশ ছাড়া যে কি কষ্টকর, অন্তত যারা আমরা এই দু একজন ছাড়া আমরা তো টের পাই যে কি কষ্টকর। তো আমি বেশি কথা বলবো না। আমি খুব খুশি হয়েছি যে এই বিষয়টার মধ্যে আমাকে যুক্ত রাখার চেষ্টা করা হয়েছে এবং আমার সম্পর্কে ভালো ভালো কথা উচ্চারিত হয়েছে। আমি অত্যন্ত কৃতজ্ঞ। এবং ফারুককে তো অনেকদিন পর দেখলাম। দিলারা যদিও এই টরন্টোতেই আছে, আসার সঙ্গে সঙ্গে খবর দিয়েছিলেন আমাকে। রেজাউদ্দিন স্টালিনের প্রোগ্রাম আমি প্রায় দেখি টেলিভিশনে, এখনো দেখি, কয়েকদিন আগেও দেখেছি। গানের অনুষ্ঠানও দেখি, আলোচনার অনুষ্ঠানও দেখি। আমি অনুষ্ঠান দেখতে হয়। তো কবিতা অনেকদিন পর একটা কবিতা শুনলাম, মৌতার কবিতা শোনালেন সুলতান আজিম। আমি ওর নামটা ভুলে গেলাম, যে লায়লা ফারজানা। না, লায়লা ফারজানা না, সুইডেন থেকে যে পড়লেন, শাকিল রিয়াজ। হ্যাঁ, শাকিল। অনেকদিন পর শাকিলকে দেখলাম। আমার খুব ভালো লাগলো আপনাদের দেখে, আপনাদের সঙ্গে কথা বলে। হয়তো আমি, আমার স্মৃতি তো ভালো না, মিসও হয়ে যেতে পারে দুইজনকে। আমি অত্যন্ত খুশি হয়েছি। আমার অন্তত কবিতাগুলো একটু আগে থাকতে পেলে আমি হয়তো একটু চাওয়া করতে পারতাম। আসাদ ভাই, আমরা সপ্তাহে প্রায় 3 দিন কমপক্ষে করি এই অনুষ্ঠানটি।
প্রতিদিনই আমরা প্রথম 30 মিনিট কোনো একটা বিষয় নিয়ে কথা বলি এবং পরের 30 মিনিট আমরা কবিতা পড়ি এবং কবিতাগুলো নিয়ে শেষের দিকে একটা আলোচনা হয়। তো আপনি যদি মাঝে মাঝে যোগ দেন আমরা খুব খুশি হব। আমাকে আমার মেয়েকে জানালে আমি পেয়ে যাবো। দিলারা আছে, মৌ আছে, তারপরে জেমি আছে, আমি খবর পেয়ে যাবো। মানে আমার মনে হয় আমি খবর পেয়ে যাবো। তবু আপনি যদি মনে করেন আপনি যোগাযোগ করতে পারেন। আপনাকে আমি কোথায় দেখেছি বলেন তো জয়? আমাকে তো ঢাকায় অনেকবার, আমি জানি না আপনার মনে আছে কিনা, একবার আপনি, আমি, আমার স্ত্রী মুক্তি আমরা ধানমন্ডির একটা চাইনিজ রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম, সেখানে আপনার ব্যাগ থেকে পান খাইয়েছিলেন। সেখানে আপনার চিটাগাং এর ফাহমিদা আমিন মনে আছে, তার ছেলে, তাদের সঙ্গে ওখানে দেখা হয়ে গেল। ও হ্যাঁ হ্যাঁ, আমার বাংলা একাডেমিতেও কয়েকবার আপনার সঙ্গে কথা হলো। তারপরে আপনার মনে আছে কিনা ওই তত্ত্বাবধায়ক সরকারের সময়ে শেরাটনে আমার একটা বইয়ের লঞ্চিং হয়েছিল, ওরা করেছিল এনআরবি শামীমরা, আপনি সেই অনুষ্ঠানটি উপস্থাপনা করেছিলেন। আচ্ছা, কি নাম ছিল বইটা? বইটার নাম ছিল সৃষ্টি পুরাণ ও অন্যান্য লোককথা, আফ্রিকার লোকজ মিথ টিত নিয়ে যে আমি বইটা। বুঝতে পারছি। না, খুব ভালো লাগলো। আমার তো স্মৃতি আগাগোড়া খুব খারাপ, জঘন্য স্মৃতি। খুবই ভালো স্মৃতি আপনার। না, তবু ভালো লাগলো যে অপরিচিত না কেউ আর কি, আমার কাছে এটা খুব ভালো লাগলো। অন্তত কোনো না কোনো সময় আমাদের সঙ্গে যোগাযোগ। আমার একটা সমস্যা কি, আমার প্রতি 2 বছর পর পর চেহারা বদলে যায়, এই জন্য অনেকদিন পর কেউ চিনতে পারে না। দেখি দাঁড়িয়ে থাকির জন্য আমি ঠিক জানি না, আমার চেহারা ক্রমাগত বদলাতে থাকে, চরিত্র বদলায় না অবশ্য। আচ্ছা, যাই না চরিত্রের ব্যাপারটা আমার জানা নেই। তো ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে সবাইকে ধন্যবাদ। আমরা 1.5 ঘন্টা হয়ে গেছে, আর আজকে আলোচনার বড় করছি না। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বললাম, মত প্রকাশের সততা বুদ্ধিজীবীদের, বিশেষ করে লেখক, সাহিত্যিক, কবি, বুদ্ধিজীবীদের। তো যে আলোচনার মধ্য দিয়ে কবি রেজাউদ্দিন স্টালিন, কবি দিলারা হাফিজ এবং কবি আসাদ চৌধুরী আলোচনা করলেন, সকলের আলোচনার মধ্য দিয়ে এবং ফাইনালি আসাদ ভাইয়ের কথার মধ্য দিয়ে যে জিনিসটি বেরিয়ে আসলো সেটি হলো যে দলবাজির প্রভাব মুক্ত হতে হবে আমাদের। দলবাজির প্রভাব মুক্ত না হতে পারলে সততা এবং স্বাধীনতা দুটোই ব্যাহত হবে। তো আমরা যেন যারা অনুষ্ঠান দেখছি, শুনছি এবং আজকে যারা উপস্থিত আছি, আমরা চেষ্টা করব, আমরা দিলার আপা বললেন যে আমরা হয়তো 0.005% বেশি না টোটাল জনগোষ্ঠীর, এবং আমাদের দিকে অনেকেই তাকিয়ে থাকেন একটি ভালো কথা শোনার জন্য। সেই ভালো কথাটি যেন দলবাজিতে নষ্ট হয়ে না যায়, এটি আমাদের মনে রাখতে হবে। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। আবার পরবর্তী অনুষ্ঠানে আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ অনেক। আসসালামু আলাইকুম আসাদ ভাই, দেখা হবে আবার। আসসালামু আলাইকুম সবাইকে। জি, সবার জন্য অনেক অনেক শুভকামনা। অনেক ধন্যবাদ। আবার দেখা হবে ইনশাআল্লাহ। চাচা দেখা হবে খুব পাঠিয়ে দেবো চাচা। আচ্ছা চাচা, আমি আপনাকে ফোন করব। আমার কাছে মিল্টন ভাইয়ের কাছ থেকে আমি আপনার নাম্বার পেয়েছি। আমি আপনার সাথে আপনার সুস্বাস্থ্য কামনা করি। আমি আপনার সাথে কথা বলবো। শিওর। আসাদ ভাই, আপনাকে আবারও সালাম জানাই। দেখা হবে শেষকালীন, কথা হবে, নিশ্চয়ই কথা হবে।